হ্যালো এইচএসসি 25 ব্যাচ, হ্যালো এইচএসসি 25 ব্যাচ। সো তোমাদের কলেজ এডমিশন এবং তোমাদের পড়ালেখার জার্নি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা 10 মিনিট স্কুল আছি তোমাদের সাথে আজকে পুরো সময় জুড়ে তোমাদের এই ম্যাথমেটিক্স ওরিয়েন্টেশন ক্লাসে। আমি সাজন চক্রবর্তী এবং আমি সৌরভ সাহা দুইজন থাকছি। তোমাদের ম্যাথ কিভাবে পড়া উচিত, কিভাবে শুরু করা উচিত, কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, কোন ভুলগুলো আমরা রেগুলার বেসিস করি, সবকিছু নিয়ে এভরিথিং নিয়ে আজকে আমরা তোমাদের সাথে থাকবো। তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের যত প্রশ্ন আছে জিজ্ঞাসা করতে পারো আমাদের কাছে। সো যারা এখনো বন্ধুদের মেনশন দাওনি বা বন্ধু শেয়ার করোনি, যারা আমার সাথে ইউটিউব বা ফেসবুকে আছো, যারা এখন শেয়ার করোনি ঝটপট শেয়ার করে দাও। সৌরভ 12 বছর ধরে একাডেমিক এবং এডমিশন পড়িয়ে আসছে। সৌরভের কাছ থেকে, সৌরভ মেইনলি এডমিশন স্পেশালিস্ট, সৌরভের কাছ থেকে আজকে তোমরা জানতে পারবে কিভাবে এডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত। সেটা কি এইচএসসি পরীক্ষার পর নিব, এইচএসসি পরীক্ষার আগে নিব, নাকি পরবর্তী থেকে ডিফারেন্ট ওয়েতে নিব, বেসিক কি ডিফারেন্ট না সেম, কিভাবে প্রিপেয়ার নেওয়া উচিত, এভরিথিং থাকবে আজকের ক্লাসে। 12 বছরের অধিক সময় ধরে সৌরভ পড়েছে। তোমরা অনেকেই সৌরভকে চেনো। যারা যারা সৌরভকে চেনো সবাই একটু কমেন্টে বলো তো কোথায় সৌরভকে প্রথম দেখেছিলে। ওরা তো আসলে এইচএসসি এখনো শুরু করে নাই মনে হয়। ওরা সব জানে, আমার ট্যালেন্টেড স্টুডেন্ট ওরা আমার ট্যালেন্টেড স্টুডেন্ট। তোমার আইসটি ক্লাস থেকে শুরু করে এভরিথিং দেখা হয়েছে ওদের। ওরা অনেক স্টাডি করে, প্রত্যেকটা টিচারকে নিয়ে স্টাডি। কলেজে শুরু হয় নাই, কলেজ 8 তারিখ থেকে শুরু হতে। আচ্ছা, এর আগে স্টাডি শুরু করে দিয়েছিল? আমি যখন ছিলাম একটা ইন্টারেস্টিং স্টোরিতে স্টার্ট করি। মাইমিসিং আমার কলেজ ছিল। সো আমি কলেজ লাইফের প্রথম দিন গিয়ে শুনি আমার বন্ধুদের অর্ধেকের বেশি বই শেষ। ওদের বাবা মা পরীক্ষা দেওয়ার 3 দিন পরে আমি অবশ্য এইচএসসি পরীক্ষার কিছুদিন, এসএসসি পরীক্ষার কিছুদিন পরেই শুরু করে দিয়েছিলাম আর কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়া। কারণ আমি ওকে, আকিব আহমেদ প্রত্যয় আমাদের অন অফ দা কুল ম্যাথ ইনস্ট্রাক্টর তোমাদের সাথে অলরেডি ফেসবুক পেজে জয়েন করেছে। সে কমেন্ট সেকশন গরম করতে চলে আসছে, থাকবে আমাদের সাথে। আরো আছে অমিয়, ফয়সাল, সৌমিক, শিফা, সুস্মিতা, টুম্পা, এরকম অনেক ইনস্ট্রাক্টর আজকে পুরো সময় জুড়ে তোমাদের সাথে থাকবে। আমার ইউটিউববাসী এবং ফেসবুকবাসী এবং অ্যাপে আমার প্রিয় অলরেডি যে স্টুডেন্ট যারা আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। সো আজকের অনলাইন ব্যাচের এই জার্নিতে তোমাদের স্বাগত জানাচ্ছি ম্যাথ ডিপার্টমেন্টের সাথে। ঠিক আছে, দেখো এইচএসসি 25-এর এই যে বড় সিলেবাসটা আছে, বড় সিলেবাসটা যদি আমি কভার করতে চাই, তোমাদের জন্য একটা ছোট্ট ডিসকাউন্ট চলছে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে। এই ডিসকাউন্টটা তোমরা অ্যাভেল করে নিতে পারো, যাতে করে আমাদের সাথে তোমাদের এই জার্নি একদম রক সলিড হয়, রাইট? আমরা এবার নতুন বেশ কিছু ফিচার এনেছি। আমাদের এইচএসসি সকল ক্লাস চলে গিয়েছে অ্যাপে। আমরা অ্যাপে ক্লাস করব, ডেইলি কুইজ দিব, মান্থলি এক্সাম দিব, উইকলি কুইজ দিব। আমাদের ক্লাসে পোল কুইজ থাকবে, সার্বক্ষণিক তোমাদের ডাউট সলভ করা হবে। আমাদের ডিসকর্ড সেকশন অন হয়েছে, যে ডিসকর্ড সেকশনের মাধ্যমে তোমরা সকল প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, আড্ডা, ফান, মাস্তি যা দরকার পড়াশোনার সাথে সকল কিছুই আমাদের সাথে হবে। সো ভাইয়া, আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের কি কি আছে একটু দেখে নিই। চলো প্রথমে দেখে নেই আমাদের আজকের লাইভে যা যা থাকবে, এটা আমাদের জানা দরকার। আমাদের আজকের লাইভে যা যা থাকবে, যাদের কোয়েশ্চেন আছে তোমরা কোয়েশ্চেন, যারা ফেসবুক থেকে বেশ কয়েকজন আমি দেখতে পাচ্ছি, সানজানা কোয়েশ্চেন করেছো, মারুফ কোয়েশ্চেন করেছো, তোমরা কোয়েশ্চেন করতে থাকো এবং শেয়ার করতে থাকো। আমার যে টিচার বা ক্লাসে যারা আজকে আছে আমার ফেসবুক টিম থেকে, ইউটিউব টিম থেকে, সবাই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ঠিক আছে, আমিনা অ্যাপ থেকে আসসালামু আলাইকুম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছে? অহনা বলতেছে আমি ম্যাথে উইক, কোনো সমস্যা নাই, আমাদের সাথে তোমার ম্যাথের প্রিপারেশন, আমি দায়িত্ব নিয়ে বলছি তোমার ম্যাথের প্রিপারেশন 100-তে 100 হবে। জাস্ট আমাদের সাথে হৃদয় অনুযায়ী ফ্লোটা ধরে রাখো, বাকিরা টেনশন করতে হবে না। সৌরভ অলরেডি চলে গেছে তোমাদের কমেন্ট সেকশন দেখার জন্য। তোমরা কমেন্টে কে কি প্রবলেম ফেস করছো সৌরভ অ্যানালাইসিস করা শুরু করে দিয়েছে। ফয়সাল আছে, ফয়সালও দেখছে। ফয়সাল অ্যাপে অলরেডি তোমাদের ডাউটের অ্যান্সার দেওয়া স্টার্ট করেছে। সো চলো আজকের লাইভে যা যা থাকছে আমরা একটু দেখে নিই। আজকের লাইভে প্রথমেই কলেজ শিক্ষার্থীদের জন্য পরামর্শ।
সৌরভ এবং আমি দুজনেই 12 বছর প্লাস ধরে আছি, তোমাদের বিভিন্ন প্রবলেম আমরা দেখেছি কিরকম ফেস করো। সেই কলেজ এডমিশনের জন্য বা কলেজ ভর্তি পরীক্ষার জন্য বা কলেজে যারা আছো কিভাবে শুরু করবে এটা সৌরভ এক্সপ্লেন করবে। দেন অভিজ্ঞ টিচার পরিচিতি, আমাদের টিচিং প্যানেলে কে কে আছে, মাত্র 3 জন দেখাবো, বাট আমাদের টিচিং প্যানেল 16 জনেরও বেশি সংখ্যক ধরে। আজকের লাইভে আমি অসুস্থ, আমার টিচার ছিল নিয়ন্তা আহসান, নিয়ন্তা জ্বর, বিছানা থেকে উঠতে পারতেছে না, বলতেছে ভাইয়া যদি বলেন চলে আসবো। আমি বলছি না ভাইয়া থাকো তুমি, আমি কভার করছি। আমিও একটু অসুস্থ, একমাত্র সুস্থ আছে সৌরভ আজকে সুস্থতার সাথে। তবে একটা জিনিস তোমাদের এনশিওর করি, আমাদের এই 16 জন টিমের ভিতর অসুস্থতা হোক বা টিচারের কোনো অসুবিধার জন্য হোক, তোমাদের ক্লাস থেমে থাকবে না, তোমাদের প্রত্যেকটা ক্লাস টাইমলি ডিউ টাইমে হবে, ওইটার এসিউরিটি আমরা দিচ্ছি। টিচার পরিচিতির পর থাকবে কলেজ লাইফের চ্যালেঞ্জ, কি কি চ্যালেঞ্জ তোমরা ফেস করো কলেজ লাইফে। দেন থাকবে গণিতের কারিকুলাম, গণিতের কারিকুলাম কয়টা অধ্যায় আছে, কি অধ্যায় আছে, আমরা সাইকেলগুলো কোন সেন্সে ডিজাইন করেছি এন্ড এভরিথিং। দেন আছে গণিতের ম্যাজিক, গণিত কি টাচ করা যায়, স্পর্শ করা যায়, ম্যাথ নিয়ে কি খেলা যায়, গণিত নাকি ফিল করা যায় না। সো এই ফিল এন্ড এভরিথিং নিয়ে আসি আজকে তোমাদের সাথে। দেন আজকে থাকবে তোমাদের যত প্রশ্ন, মানে কিউএনএ এন্ড অ্যান্সার, রাইট? কিউএনএ তে আমরা থাকবো। আর লাস্টলি আমাদের অনলাইন ব্যাচ জার্নিটা কেমন হবে বা কেমন ছিল। সো আমাদের কলেজ লাইফের জার্নি নিয়ে তোমাদের সামনে এক্সপিরিয়েন্স এবং প্রবলেম সলিউশন নিয়ে আসছে সৌরভ সাহা। সৌরভ, ওভার টু ইউ। থ্যাংক ইউ সাজন। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাই দিবা প্লিজ। এই মুহূর্তে কে কোন জায়গা থেকে, বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসে জয়েন করেছো সেটা একটু আমাকে কমেন্টে মেনশন করে দিবা। কে কোন জেলা থেকে আজকে লাইভে জয়েন করেছো একটু জানিয়ে দিবা আমাকে। ওকে, ভোলা থেকে একজন জয়েন করেছে, চিটাগাং থেকে আসছে, ঢাকা থেকে আসছে, কুমিল্লা থেকে মুশফিকুর আসছে, তারপরে আমি দেখতেছি সিলেট থেকে একজন আসছে, খুলনা থেকে আসছে, চিটাগাং থেকে বেশ অনেকজন আসছে, পিরোজপুর থেকে আছে একজন, ঢাকা থেকে, যশোর থেকে, ফেনী থেকে। এত দ্রুত আসতেছে যে আমি নামগুলো আর পড়তে পারতেছি না, তার আগেই চলে যাচ্ছে। খুলনা থেকে আছে, কিশোরগঞ্জ থেকে আছে, মোটামুটি বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই আছে। তো যারা যারা আসছো আমাদের ক্লাসে জয়েন করেছো, আমাদের আজকের লাইভে জয়েন করেছো, তাদের জন্য প্রথমে আমি একটু পরিচিত হয়ে নিই। আমার নাম হচ্ছে সৌরভ সাহা, আমি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব যে হচ্ছে আমাদের কলেজ লাইফ, এই কলেজ লাইফ যে একটা নিউ জার্নি শুরু হচ্ছে, এই নিউ জার্নিটার আমাদের ভিশনটা কিরকম হওয়া উচিত, আমাদের সামনের দুইটা বছর যে আমরা কলেজ লাইফটা পার করব, তো এই কলেজ লাইফে কি কি প্রতিবন্ধকতা আমাদের ফেস করতে হবে, কি কি টার্গেট আমাদের মাথায় রাখা উচিত, এই জিনিসগুলো যদি আগে থেকেই জানা থাকে তাহলে এই জিনিসগুলো ফেস করা আমাদের জন্য অনেক ইজি হয়। আমরা পার্সোনালি একসময় স্টুডেন্ট ছিলাম, এই লাইফটা কিন্তু আমরাও পার করে আসছি, কিছু ডিফিকাল্টিজ আমরাও ফেস করছি, যেটা মনে হয়েছে যেটা যদি আগে থেকেই জানা থাকতো তাহলে হয়তো আরেকটু বেটার হইতো। তো এই কারণেই আমি ফিল করছি পার্সোনালি যে তোমাদেরকে আগে থেকেই অ্যাওয়ার করে দেওয়া উচিত যে এই জিনিসগুলো তোমাদের সম্পর্কে তোমার সচেতন থাকা উচিত, কেয়ারফুল থাকা উচিত, এই জিনিসগুলো সম্পর্কে তোমার সিরিয়াস থাকা উচিত, যাতে করে তোমার গোল অ্যাচিভ করাটা তোমার জন্য অনেক বেশি ইজি হয়। ঠিক আছে, ওকে ফাইন, একটু বন্ধুদের শেয়ার করে দিবা, লাইভটা মেনশন করে দিবা। ওকে, যেটা বলতে চাচ্ছি ভাইয়া, ফার্স্ট অফ অল সবাইকে কনগ্রাচুলেশনস যে এসএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে তোমরা এখন এইচএসসি জার্নি শুরু করতে যাচ্ছ। তো প্রথমে আমাদের জানতে হবে এসএসসি আর এইচএসসির মধ্যে কি কি ডিফারেন্স আছে। এই দুইটার ডিফারেন্স আসলে আমরা প্রথমে অনেকেই জানি না, পরে যে বুঝতে পারি এত ডিফারেন্স। বাট ডিফারেন্স গুলো আসলে কি কি, এসএসসি আর এইচএসসির মধ্যে শুধুমাত্র প্রথম লেটারেই ডিফারেন্স নাকি আরো অনেক ডিফারেন্স আছে, সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে নিতে চাচ্ছি। ওকে, আমার একটু লেখালেখি করতে হবে এটার জন্য, তো দেখি লেখা যায় কিনা। আচ্ছা, এসএসসি আর এইচএসসি, ঠিক আছে ভাই, যেটা বলবো এসএসসি যখন আমরা এসএসসির প্রিপারেশন নিই তখন ক্লাস 9 এর জন্য কিন্তু ভাইয়া আমরা ইন টোটাল 12 মান্থস সময় পাই, ইন টোটাল 12 মান্থস সময় পাই। ঠিক আছে ভাইয়া, এরপর দেখো ক্লাস 10 এর জন্য আমরা সময় পাই ইন টোটাল 12 মান্থস, মানে 1 বছর।
এবং 2 বছর পার হয়ে যাওয়ার পর ক্লাস 10 কমপ্লিট হয়ে যায়, টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায়, দেন এসএসসি পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত আরো মোটামুটি ওভারঅল 2 মান্থ সময় থাকে। এক এক ইয়ারে এক এক রকম হইতে পারে, বাট অন অ্যাভারেজ 2 মান্থসের মতো সময় থাকে। তাহলে এরপরেও ক্লাস 10 এর টেস্ট পরীক্ষার পরেও এক্সামের আগ পর্যন্ত, এসএসসি এক্সামের আগ পর্যন্ত আমরা সময় পাই হচ্ছে আরো 2 মান্থস। ইন টোটাল এসএসসি পরীক্ষাটা আমরা শেষ করি কিন্তু টোটাল 26 মাসের একটা প্রিপারেশন নেই। আমি যেটা বলতে চাচ্ছি, এসএসসি পরীক্ষাটা শেষ করছি আমরা 26 মান্থসের প্রিপারেশন নিয়ে, ঠিক আছে? তাহলে এটা তোমরা নিজেরাই দেখে আসছো, ক্লাস 9 1 বছর, 10 1 বছর, আর 10 এর টেস্ট পরীক্ষার পরে এসএসসি শুরু হওয়ার পর্যন্ত কয়েক মাস সময় থাকে, 2 মাস 2.5 মাস এরকম ভ্যারি করে, আর টোটাল 26 মাসের মতো অন অ্যাভারেজ সময় পাওয়া যায় এসএসসি পরীক্ষার জন্য। আচ্ছা ভাইয়া, এসএসসি পরীক্ষায় যদি শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টগুলো আলোচনা করি, কি কি সাবজেক্ট আছে? সায়েন্সের সাবজেক্ট আছে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, ঠিক আছে? এই 4টা সাবজেক্ট আছে এসএসসি তে। এইবার আসো ভাইয়া এইচএসসির প্যাটার্নটা একটু খেয়াল করি। ভাই এইচএসসি তে কিন্তু ভাইয়া ফার্স্ট ইয়ার বলে, যেটা ক্লাস 11 সেটাকে আমরা বলি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে কিন্তু ভাইয়া 1 বছর সময় থাকে না, ফার্স্ট ইয়ারে থাকে 10 মান্থস। ফার্স্ট ইয়ারে থাকে 10 মান্থস কলেজগুলোতে। এরপর আসে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে থাকে 7 থেকে 8 মাস, ঠিক আছে? এবার সেকেন্ড ইয়ারে টেস্ট পরীক্ষার পর এইচএসসি এক্সাম শুরু হওয়ার পর্যন্ত ধরে নিলাম আরো 2 থেকে 3 মাস, 3 মাসই ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এবার দেখো তো ভাইয়া, এইচএসসি পরীক্ষা কমপ্লিট করতে আমাদের হাতে কতটুকু সময় আছে? 10 আর 8 18 আর 21 মাস। হ্যাঁ, 21 মাস কিন্তু একটু কম বেশি হতে পারে। তাহলে আগে দেখো এসএসসি পরীক্ষা আমরা দিচ্ছিলাম 26 মাসের প্রিপারেশন নিয়ে, বাট এইচএসসি পরীক্ষা দিচ্ছি আমরা 21 মাসের প্রিপারেশন নিয়ে। এখানে 5 বা 6 মাসের কিন্তু একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এবার আসো সাবজেক্ট সিলেবাসের দিকে। যদি সায়েন্সের সিলেবাস বলি ভাইয়া, এইচএসসি তেও কিন্তু সায়েন্সের সাবজেক্ট 4টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, ঠিক আছে? বাট পার্থক্য হচ্ছে যে এইচএসসি তে ফিজিক্স কিন্তু 2টা পেপার, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। একইভাবে কেমিস্ট্রিও কিন্তু 2টা পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথ 2টা পেপার আছে, বায়োলজি 2টা পেপার আছে, বোটানি, জুলজি। সো এসএসসি তে সায়েন্সের সাবজেক্ট 4টা, এইচএসসি তেও সায়েন্সের সাবজেক্ট 4টা, বাট পেপার ডাবল করে হওয়াতে বই কিন্তু হয়ে যাচ্ছে ডাবল। আবার দেখো এসএসসি তে যেটা হয় যে বোর্ড অনুমোদিত একটা করে বই থাকে প্রত্যেক সাবজেক্টের জন্য। এইচএসসি তে কিন্তু ব্যাপারটা এরকম না, এক এক কলেজে এক এক রাইটারের বই পড়ানো হয়, এক এক স্টুডেন্ট এক এক রাইটারের বই পড়ে। আর যাদের টার্গেট একটু বেশি ভালো হয়, যে এইচএসসির পরের প্রিপারেশন নিয়েও যাদের একটু চিন্তা ভাবনা থাকে, বুয়েট, ঢাকা ভার্সিটি বা মেডিকেল কলেজ নিয়ে যাদের চিন্তা ভাবনা থাকে, তারা কিন্তু একাধিক রাইটারের বইও স্টাডি করে। তাহলে দেখো আগে ছিল একটা রাইটারের বই, আর এখন হয়ে গেছে একাধিক রাইটারের বই। তো অনেক সময় এই টপিকটা এই রাইটারের বইয়ে ভালো, আরেকটা টপিক ওই রাইটারের বইয়ে ভালো, কয়েকটা রাইটারের বই কম্বাইন করেও কিন্তু পড়ালেখা করতে হয়। সো সিলেবাস কিন্তু আর আগের মতো নাই। সিলেবাস হয়ে গেছে কি? সিলেবাস হয়ে গেছে কিন্তু ডাবল, বা অনেক ক্ষেত্রে ডাবলের চেয়েও বেশি, আর সময় কমে গেছে কিন্তু কম। তো এত অল্প সময় এই টপিকটা কিভাবে কভার করতে হবে, এইটা কিন্তু একটা চ্যালেঞ্জ। যে এসএসসি তে যতটা রিল্যাক্স মুডে আমরা পড়ালেখা করার সুযোগ পাই, এইচএসসি তে কিন্তু এতটা পাই না। সো আমার এই পর্যন্ত যে কথাগুলো বললাম, এটা তোমরা ফিল করতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, এটা একটু কমেন্টে জানাও, দেন আমি বাকিটা বলবো। আমাকে একটু কমেন্টে জানাবা। হ্যাঁ ভাইয়া, শুভ, তুমি আমাকে চিনতে পারছো, থ্যাংক ইউ তোমাকে। আজকে আমার একটু চোখের প্রবলেম, যার কারণে আমি কমেন্ট ঠিক মতো পড়তে পারছি না। ডাক্তার দেখা আসছি সকালে। ওকে, এই পর্যন্ত যারা যারা পড়তে পারছো, বুঝতে পারছো, তারা আমাকে একটু কমেন্টে জানাবা। আমাদের কমেন্ট সেকশনে সাজন ভাইয়া তোমাদের কমেন্ট গুলো অ্যানালাইসিস করতেছে। ওকে ওকে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আমার পয়েন্ট সেটা হচ্ছে এসএসসি আর এইচএসসি এর মধ্যে সময়ের পার্থক্য আছে। এইচএসসি তে সময় কমে যাচ্ছে 5 থেকে 6 মাস, সিলেবাস ভাইয়া ডাবল হয়ে যাচ্ছে। সায়েন্সের সাবজেক্ট 4টা, বাট পেপার ডাবল হওয়াতে সিলেবাস হয়ে যাচ্ছে ডাবল। আর তোমার টার্গেট যদি আরেকটু ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু সিলেবাস আরো বেশি হয়ে যাচ্ছে, ডাবলেরও বেশি। এবার আসো ভাইয়া, এইচএসসি পরীক্ষা না হয় 21 মাসে শেষ করলাম, এইচএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পাওয়াই কি আমাদের একমাত্র টার্গেট, না আরো কোনো টার্গেট আছে? একটু চিন্তা করে দেখি।
ভাইয়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের একটা স্বপ্ন থাকে যে আমি একদিন বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব বা এই প্রফেশনে যাব। এই পুরো স্বপ্নটাই কিন্তু ডিপেন্ড করে এইচএসসি তে তুমি তোমার সময়টাকে কতটুকু কাজে লাগাইতে পারছো তার উপরে। ঠিক আছে, আমাদের প্রফেশন কি হবে, আমাদের ইন ফিউচার আমরা কোন প্রফেশনে যাব, সেটাও কিন্তু ডিপেন্ড করে আমাদের এই এইচএসসিটার উপরে। সো আমি যদি বলি যে এইচএসসি 21 মাসে শেষ করার পরেই কিন্তু আর 3 থেকে 4 মাসের মধ্যে অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যায়, 3 থেকে 4 মাসের মধ্যে। সো অ্যাডমিশন টেস্ট সহ যদি তুমি হিসাব করো, তাহলে এইচএসসি তে তুমি টোটাল সময় পাচ্ছ 24 মাস বা 2 বছর। ঠিক আছে, আমি অ্যাডমিশন টেস্ট সহ হিসাব করতেছি। তাহলে এই 2 বছর সময় যদি তুমি নাও, তুমি যদি এই 2 বছর সময় টার্গেট করে পড়ালেখা সেট করো, তোমার মাইন্ডসেট সেট করো যে আমাকে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে, কোন ইউনিভার্সিটি, সবকিছু যদি তোমার মাইন্ডে একদম ক্লিয়ার পিকচার সেট করা থাকে, তাহলে তোমার পক্ষে কিন্তু যে কোনো কিছু অ্যাচিভ করা অনেক সহজ হবে। হ্যাঁ দেখো, এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়া যেমন অতটা সহজ না, আবার অতটা কঠিনও না। কিন্তু গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে অনেকে আছে যে বিভিন্ন সরকারি ইউনিভার্সিটি গুলাতে এক্সপেক্টেড রেজাল্ট করতে পারে না। এর কারণ হচ্ছে বেসিকে দুর্বলতা থাকে, বেসিক গে গ্যাপ রেখেও এইচএসসি তে এ প্লাস পাওয়া পসিবল। বাট অ্যাডমিশন টেস্ট যেহেতু কম্পিটিটিভ এক্সাম, সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা অ্যাডমিশন টেস্ট, ভালো স্টুডেন্টরা অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করে, ভালো কিছু করার ট্রাই করে। সো এই কম্পিটিশনের কারণে, তীব্র কম্পিটিশনের কারণে কিন্তু বেসিকে গ্যাপ থাকলে এই তোমাদের অ্যাডমিশন টেস্টে ভালো করাটা পসিবল হয় না। আর অনেকেরই টার্গেট থাকে অ্যাডমিশন টেস্টে ভালো কিছু করা, বুয়েটে পড়া বা ইলেকট্রিক্যাল বা সিএসসি তে পড়া বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া। তো যাদের এই টার্গেট গুলা থাকে তাদের জন্য বলবো ভাইয়া, একদম শুরুতেই প্রথম দিন থেকে, আজকে থেকে তোমার টার্গেট হোক বুয়েট, আজকে থেকে তোমার টার্গেট হোক ঢাকা ইউনিভার্সিটি। তো আজকে থেকে টার্গেট ফিক্স করলে সুবিধাটা কি, আর তুমি পড়বাই কিভাবে? ভাইয়া সুবিধা হচ্ছে, তোমার টার্গেট যদি হয় বুয়েট, তুমি যদি আজকে থেকে বুয়েটের প্রিপারেশন শুরু করো, তুমি যদি আজকে থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন শুরু করো, তাহলে এইচএসসি পরীক্ষার প্রিপারেশন কিন্তু এর মধ্যে অটোমেটিক হয়ে যাবে। তুমি বুয়েটের প্রশ্ন সলভ করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি এইচএসসির কোশ্চেনও সলভ করার যোগ্যতা অর্জন করে ফেলছো, যেটা তুমি টেরই পাও নাই। হ্যাঁ, আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? তোমার টার্গেট যদি একটু বড় হয়, তাহলে ইমিডিয়েট ছোট জিনিসটা কিন্তু অটোমেটিক অ্যাচিভ হয়ে যায়। ওকে, যদি তোমার এরকম একটা বড় মাইন্ডসেট থাকে, বড় টার্গেট থাকে যে না আমি 2 বছর, এই 21 মাস না, আমি 2 বছরের টাইম স্প্যান নিয়ে কাজ করব, বুয়েট বা ঢাকা ভার্সিটি বা মেডিকেল নিয়ে কাজ করব, সেক্ষেত্রে ভাই পড়বো কিভাবে, কিভাবে স্টাডি করা উচিত সেটা একটু বলি। সাপোজ যেহেতু আমি ম্যাথ ইনস্ট্রাক্টর, তো ম্যাথ নিয়েই বুঝাই। ম্যাথে একটা চ্যাপ্টার আছে, সাপোজ যে কোনো একটা চ্যাপ্টার, সাপোজ ফর এক্সাম্পল চ্যাপ্টার বিন্যাস ও সমাবেশ বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো বিন্যাস ও সমাবেশ, তুমি যখন বিন্যাস ও সমাবেশ পড়বা, একদম বেসিক ক্লিয়ার করে পড়বা। তোমার ফ্রেন্ডরা বিন্যাস ও সমাবেশ 3 দিনে শেষ করে ফেলছে, তোমার যে 3 দিনেই শেষ করতে হবে এমন না, তুমি 7 দিন সময় নাও, তুমি 7 দিন সময় নাও, তুমি 10 দিন সময় নাও, তোমার যতদিন লাগবে তুমি ততদিন নাও। বাট বিন্যাস ও সমাবেশ যখন তুমি শেষ করবা, তুমি এনশিওর করো বিন্যাস ও সমাবেশ থেকে এইচএসসি পরীক্ষায় বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে, যত বোর্ড আছে বাংলাদেশে, সব বোর্ডে আসা ম্যাথ তুমি সলভ করতে পারো কিনা এটা আগে এনশিওর হও। ওকে ফাইন, তুমি শিওর হয়ে গেছো, তুমি দেখতেছো যে না সব বোর্ডে আসা, যে কোনো সালে আসা ম্যাথ তুমি সলভ করতে পারো। এবার তুমি দেখো বিন্যাস ও সমাবেশ থেকে ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন কৃষি ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিতে যত এমসিকিউ প্রশ্ন আসছে সবগুলা তুমি সমাধান করতে পারো কিনা। তুমি যদি দেখো হ্যাঁ পারতেছো, তুমি দেখো বিন্যাস ও সমাবেশ থেকে বুয়েট, চুয়েটে যত রিটেন এমসিকিউ প্রশ্ন আসছে বিগত 20 বছরে বা 25 বছরে, সবগুলো তুমি সমাধান করতে পারতেছো কিনা। যদি সেগুলাও সমাধান করতে পারো, তাহলে তুমি এবার বুঝে নিবা বিন্যাস ও সমাবেশের কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে। দেন তুমি নেক্সট কোন একটা চ্যাপ্টারে সুইচ করবা। তুমি যখন একটা চ্যাপ্টার শেষ করবা, এনশিওর করো ওই চ্যাপ্টার থেকে এইচএসসির প্রিপারেশন তোমার কমপ্লিট হয়েছে কিনা, তোমার যে কোনো ইউনিভার্সিটির এমসিকিউ এর প্রিপারেশন কমপ্লিট হয়েছে কিনা, তোমার যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির রিটেন এমসিকিউ এর প্রিপারেশন কমপ্লিট হয়েছে কিনা। যদি সবকিছু এট এ টাইম কমপ্লিট হয়ে থাকে, তাহলে ওই চ্যাপ্টারের প্রিপারেশন তোমার ফুললি ওকে। দেন তুমি আরেকটা চ্যাপ্টারে সুইচ করো, একই প্রসেসে ওই চ্যাপ্টারটাও পড়ো। এইভাবে পড়তে তোমার টাইম লাগবে, বাট ম্যানেজ করা পসিবল যদি তুমি আন্তরিক থাকো। আর এইভাবে পড়লে ভাই এইচএসসি পরীক্ষায় এ প্লাস আসলে মিস হওয়ার আমি কোনো কারণ দেখি না।
তো এইটাই ছিল আমার বক্তব্য। আমার বক্তব্যটা তোমরা বুঝতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা আমাকে ভাই একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? ওকে, একটু কমেন্ট করবা সবাই, আর বন্ধুদেরকে লাইভটা শেয়ার করে দিবা। আমার মনে হয় সবারই জানা উচিত যে এইচএসসি তে আসলে আমরা কিভাবে আগাবো, কিভাবে আমাদের জার্নিটা স্টার্ট করব। আর এই মাঝখানে অনেক প্রতিবন্ধকতা আসবে, মনে হবে যে এই চ্যাপ্টার গুলো অনেক বড় বড়। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছিল যে ফিজিক্স যখন খুলছিলাম, যে একটা চ্যাপ্টার মনে হয়েছিল যে এসএসসি পুরো বইটার সমান। আমি পৃষ্ঠা গুনে দেখছিলাম যে আমাদের সময় ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারে যতগুলো পৃষ্ঠা ছিল, আমার মনে আছে যে ক্লাস 9-10 এর ফিজিক্স বইয়ে কি হয়তো কিছু কম পেজ ছিল, বাট কাছাকাছি ছিল। বাট প্রথমে ভয় পাইলো, পরে যখন বুঝে বুঝে পড়া শুরু করছি তখন দেখছি না, ভালো লাগতেছে। এবং ভালো লাগা থেকেই মনে রাখা যায় এত বড় সিলেবাস। এই এইচএসসির এত বড় সিলেবাস আসলে মুখস্থ করে মনে রাখা খুবই টাফ। এটা আসলে নেক্সট টু ইম্পসিবল একটা ব্যাপার। তোমাকে বুঝতে হবে। তুমি যখন বুঝতে পারবা, ফিল করতে পারবা, তখন আসলে মনে রাখা কোনো কঠিন কিছু না। ঠিক আছে? ওকে ভাইয়া, এই ছিল আমার পার্টটুকু। এবার আমি সাজনকে রিকোয়েস্ট করব বাকি অংশটা কন্টিনিউ করার জন্য। সাজন প্লিজ চলে আসবা ক্যামেরার সামনে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, খুব সুন্দর ইনসাইট তোমরা পেয়ে গেলে ভার্সিটি এবং সবকিছু মিলেই। আচ্ছা, এই মুহূর্তে এই অবস্থানে দাঁড়িয়ে কে কি স্বপ্ন দেখছি, কার টার্গেট কি? মেডিকেল হলে কোন মেডিকেল, ভার্সিটি হলে কোন ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং হলে কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, একটু ঝটপট দেখি তো কার চিন্তা কি। আমি বেশ কয়েকটা কনফিউশন দেখতেছিলাম তোমাদের কমেন্ট অ্যানালাইসিস করতে গিয়ে, বেশ কয়েকটা উত্তর দিচ্ছিলাম। বুয়েটের পাল্লা অনেক ভারী, বুয়েট চাই সবাই, রাইট? একজন জিজ্ঞাসা করছে যে মেডিকেলে তো ম্যাথ নাই, তাহলে কি পড়বো না? ভাইয়া, তুমি যদি ম্যাথ মনে করো তোমার টার্গেট মেডিকেল, ম্যাথ পড়তেছো না, ফেল করছো, আবার তোমার অপশনাল সাবজেক্ট ছিল না ম্যাথ, মেইন সাবজেক্ট, তাহলে কিন্তু তুমি টোটালি ফেল করবা ভাইয়া। আর এই ক্ষেত্রে কিন্তু তুমি মেডিকেলের জন্য এলিজিবল হবা না। সো এই পার্টে তোমার প্রথম যে ডিউটিটা হচ্ছে, সেটা হচ্ছে প্রপার সবগুলো সাবজেক্টকে ওয়েটেজ দেয়া। বায়োলজি বাদ দিব না ম্যাথ বাদ দিব, এটা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমার ডিসিশন যে কোনটাকে বাদ দিব। এছাড়া এই এইচএসসি লাইফে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবার গুরুত্ব সমান। এই জিনিসটা মাথায় ঢুকে রাখো যে আমি তো মেডিকেল পড়বো, আমি কি বলে ম্যাথ পড়বো না, আমি তো ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি বায়োলজি পড়বো না। এই চিন্তাটা প্রথম দিন আজকেই মাথা থেকে বের করে ছুঁড়ে ফেলে দাও। এইচএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এই চারটা সাবজেক্টের ওয়েটেজ সেম, কোনো অপশনাল সাবজেক্ট বলতে কোনো কিছু নাই, যেটা তো অপশনাল একটু কম পড়লে হবে, যেমনটা তোমরা এই এসএসসি তে করে আসছো, এইচএসসি তে বাবা এটা করার চান্স নাই। সবাইকে এটা ক্লিয়ার? সবাইকে এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আমাকে বলো, কোন সাবজেক্ট কি বাদ দেওয়ার চান্স আছে? হ্যাঁ, ইয়েস, ঢাকা মেডিকেল, গুড। তারপরে বুয়েট, ডিএমসি, মেডিকেল, ইউনিভার্সিটি অফ ঢাকা, শাবাশ শাবাশ শাবাশ, ইউনিভার্সিটি অফ টোকিও, ওয়াও, দ্যাটস গুড। সবাই অনেক সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর দিচ্ছ, বুয়েট। বাট আমি যেটা বলছি, এইচএসসি লাইফে কোনো সাবজেক্ট বাদ দেওয়ার চান্স নাই। এই পার্টটা কি সবাই ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্টে বলি, ঝটপট কমেন্টে জানাই, ডিসকাশনে জানাই যে আমার এইচএসসি লাইফে কোনো সাবজেক্ট সিলেকশন নাই। 1 নাম্বার কথাবার্তা। 2 নাম্বার কথাবার্তা হচ্ছে তোমাদের ভিতর অনেকের ভিতরে আমি একটা কনফিউশন দেখতে পাচ্ছি যে আমাদের অনেক বড় সিলেবাস, আমাদের সাবজেক্ট অনেকগুলা, এইগুলা নিয়ে ফার্স্ট ইয়ারের প্রথম পরীক্ষার আগ পর্যন্ত আমরা একটা খিচুড়ি পাকাই ফেলি। কি আমি কি শুধু ফার্স্ট পেপার পড়বো, আপনারা সেকেন্ড পেপার পড়াচ্ছে না কেন? জাস্ট ইমাজিন, তোমাকে যদি আমি 2 পেপারই এখন সাইমultaneously রান করি সেম ফোর্সে, তুমি কি নিতে পারবা? তুমি তো নিতে পারবা না। সো তার জন্য দরকার কি একটা সঠিক স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি অনুযায়ী আমার কাছে ক্লিয়ার ভিশন থাকবে, আমি 18 মাসের প্রোগ্রাম 16 মাসে কমপ্লিট করতে পারতেছি। এই ভিশনটা থাকা লাগবে, এই ভিশনটা আমাদের থাকা লাগবে, এই একটা বিষয়, ঠিক আছে? সো এই বিষয়টা তোমরা আরেকটু ক্লিয়ার করে নাও যে যারা বলতেছিলা আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে না আলাদা, ঠিক আছে? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে না আলাদা, ওই জিনিসটাও তোমরা এখন ক্লিয়ার হয়ে যাবা।
ক্লিয়ার ভাইয়া? এটা বুঝতে পারছি। 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন সলভ। আমাদের সাইকেল গুলো সেইভাবেই ডিজাইন করা হয়েছে যাতে তোমার সিলেবাসটা অস্থিরভাবে শেষ হয়ে যায়, অস্থিরভাবে শেষ হয়ে যায়। তাছাড়া আমাদের কাছে সিক্রেট রেসিপি আছে। সিক্রেট রেসিপির ভিতর তুমি আমাদের রেকর্ডেড ভার্সন পেয়ে যাবা, আরো অন্যান্য অনেক কিছু আছে যেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। ওটা নিয়ে টেনশন নেই যে আমার কলেজের পরীক্ষা, আমার তো প্রিপারেশন নিতে হবে, কোনো প্যারা নাই, চিল থাকো। ওইগুলোর ব্যবস্থা আমরা করে দিব, আমি করে দিব। আসো, সৌরভ আসবে। সৌরভ এই বিষয়ে কিছু বলতে চাই। আমি আসলে বক্তব্যের সময় একটা পার্ট ভুলে গেছিলাম। আমার মনে হয়েছে যে এই পার্টটা একটু বলে রাখা উচিত ওদের জন্য, কারণ ওরা আসলে কলেজ শুরু করতে যাচ্ছে। অনেকেই আসলে পছন্দের কলেজে ভর্তি হইতে পারছে, অনেকে হইতে পারেনি। তাদের স্বাভাবিকভাবে মন খারাপ যে ভাই এই কলেজ থেকে আমার কি ভালো কিছু করা সম্ভব কিনা। তো এইখানে আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে আমি যাকে খুব মানতাম ওই সময়, আমার টিচার বলছিলেন যে ভাইয়া নামাজ যে মসজিদেই পড়ো না কেন সব কিন্তু একই। তো তুমি, আমার টিচারের ভাষ্য, আমার না, তিনি আমাকে যেটা বলছিলেন, সো তুমি যে কলেজেই পড়ো না কেন তুমি যদি ঠিকঠাক পড়তে পারো তাহলে তোমার রেজাল্ট কিন্তু তুমি যেটা যেটা অর্জন করতে চাচ্ছ সেটা অ্যাচিভ করা পসিবল। পড়তে হবে তোমাকে। হ্যাঁ, তুমি যে কলেজেই থেকেই ট্রাই করো, তোমার ট্রাই যদি ঠিকঠাক থাকে তাহলে যে কোনো কিছু অ্যাচিভ করা পসিবল। তার এই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি অন্য কোনো কলেজে ট্রাই করবো না। আমি মফস্বল থেকে আসছি, আমার ওটা ছিল স্কুল কাম কলেজ, নাম বলতে অসুবিধা নেই, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। আমি ওখান থেকে প্লে গ্রুপ থেকে পড়তাম। তো এসএসসি শেষ করার পরে সবাই টিচাররা ধারণা করছিল এই ছেলে তো বাইরে চলে যাবে। তো আমি আর কোনো কলেজের ফর্ম নেইনি। আমার জাস্ট মনে হয়েছে যে আমি এখানেই পড়বো, এখান থেকে আমার পক্ষে পসিবল। হ্যাঁ, আমাদের সময় কিন্তু এত অনলাইনের ছিল না যে আমি আমার বাসা থেকে যে বাংলাদেশের যে কোনো টিচারের ক্লাস করবো, এটা কিন্তু পসিবল ছিল না। বাট আমার মধ্যে কনফিডেন্সটা ওই সময় গ্রো করছিল যে এখান থেকে আমার পক্ষে পসিবল, এবং আমি ট্রাই করছি, হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি, এবং মানে গড আমাকে আসলে ডিপ্রাইভ করে নেই, আমার যেটা মনে হয়েছে। আর এখন তো ওদের অনেক অপরচুনিটিস আছে, যে হচ্ছে আমার এই ক্লাসটা তুমি ঢাকা থেকেও করতেছো, আবার তুমি বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত এলাকা থেকেও ইন্টারনেট থাকলে করে ফেলতে পারতেছো। সো এটা তো একটা প্লাস পয়েন্ট। বাট আমার সময় এই প্লাস পয়েন্টটাও ছিল না। বাট তারপরে আমি এটা নিতে পারছিলাম যে হচ্ছে আমি যেই স্কুলে পড়ছিলাম সেই স্কুলের কলেজে আমি ভর্তি হয়ে গেছিলাম, অন্য কোনো সেকেন্ড থট না রেখে। তো এটাই বলবো যে তোমাদের যদি পছন্দের কলেজ নাও এসে থাকে ভাই, কোনো অসুবিধা নেই, তোমার পড়াটা তোমাকেই পড়তে হবে, ঠিকঠাক করে যাও, রেজাল্ট তোমার সামনে ধরা দিবে। ওকে, বাকিটা সাজান কন্টিনিউ করতেছে। খুব সুন্দর একটা কথা বলছে। যেমন আমরা দেখতেছিলাম ডিএমসি তে কি বলে মেডিকেলে যে ছেলেটা ফার্স্ট হয়েছিল সে খুব সম্ভবত ঢাকার বাইরের একটা কলেজের ছিল, আমি যদি ভুল না করে থাকি। তোমরা যারা জানো কমেন্টে জানিয়ে দাও। ঢাকার বাইরের একটা কলেজের ছিল। সো খুব, তোমরা যেমন বলো মানে ভালো কলেজ, ওই কলেজগুলোর আন্ডারে ছিল না খুব সম্ভবত, আমি ভুল হইতে পারি, তবে একটু দেখে নিও ভাইয়া এই পার্টটা। আর সৌরভ একটা খুব ভালো কথা বলছে, তুমি যেই মসজিদেই নামাজ পড়ো না কেন সোয়াব কিন্তু একই। এই বিষয়টা একটু খেয়াল রাখবা। সো অনেকেই মনে করে, আর তোমার যখন খাতা দেখা হয় না ভাইয়া, তখন কলেজের নামটা উপরে লেখা থাকে না যে অমুক কলেজের খাতা, তাই তোমাকে এক্সট্রা মার্কস দেওয়া হবে। তুমি যদি প্রপার লিখতে পারো যে কোনো কলেজ থেকেই তুমি মার্কস পাবা, ঠিক আছে। দরকার ছিল কোয়ালিটি এডুকেশন, এটা যেমনটা সৌরভ বলে গেল, তুমি এখন যে কোনো দেশের যে কোনো প্রান্তে বসে তুমি ক্লাসটা করতে পারছো। এই সুবিধা তোমাদের জন্য তো আছেই, আমরা নিয়ে আসছি। আরো চেষ্টা করব আরো ভালোভাবে যুগোপযোগী কিভাবে তোমাদের জন্য নিয়ে আসা যায়। যেমনটা আমি ছিলাম, তোমাদের দুইটা প্রবলেমের সলভ দিয়েছি। এক নাম্বার ছিল হচ্ছে তোমরা যেমনটা বলতেছিলা যে বায়োলজিতে একটু কম প্রায়োরিটি দিই অথবা ম্যাথকে কম প্রায়োরিটি দিই, এটা নিয়ে বললাম। 2 নাম্বার ছিল তোমাদের জন্য বলতেছিলাম যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে না কেন, আলাদা আলাদা কেন, এটা। 3 নাম্বার প্রবলেম তোমাদের বুক লিস্ট, ঠিক আছে। বুক লিস্টের কথা অনেকেই জিজ্ঞাসা করছো যে বুক লিস্ট দিয়ে দেন। বুক লিস্টের ক্ষেত্রে হয় কি ভাইয়া, একটা জিনিস তোমাদের আগে ভাগে বলে দিই, আমাদের যে লেকচার শিট গুলা বানাচ্ছি আমরা, বাজারে বর্তমানে তোমাদের জন্য যত প্রকার বই আছে, বাজারে এভেলেবল যে বইগুলো আছে সবগুলা বই রিসার্চ করে, সৌরভ কিছুক্ষণ আগে বলতেছিল যে এই বইয়ের এই অংশটা ভালো লাগছে, এই বইয়ের এই অংশটা ভালো লাগছে। তোমরা অনেকটা লাকি, আমরা দিনের পর দিন এই জায়গায় বসেই তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করতেছি, কোন জায়গায় কোন বইয়ের কোন অংশটা ভালো লেখা হয়েছে, কোন থিমে ভালো হয়েছে, ওইগুলা অ্যানালাইসিস করে কিন্তু আমাদের লেকচার শিটগুলো তৈরি করা। তার মানে বেসিকের জন্য কোন জায়গা থেকে পড়তে হবে তা আমাদের লেকচার শিটগুলো থেকেই তোমার কভার হয়ে যাবে, আনডাউট থাকো, কোনো ডাউট নাই এই জায়গার ভিতর, এই জায়গায় কোনো ডাউট নাই। 1 নাম্বার কথা।
2 নাম্বার কথা হচ্ছে যে বই কি কিনবো। দেখো ভাইয়া, তোমার কলেজে যে বইটা ফলো করবে এই বইটা তো কিনতেই হবে। তোমার কলেজে যে বইটা ফলো করবে এই বইটা কিনতেই হবে। এছাড়া কিছু স্পেশাল বই আছে, আমরা যখন আমাদের ক্লাস স্টার্ট করে দিব আমরা ওপেনলি বলে দিব এই বইগুলো তোমাদের সংগ্রহে রাখো, কারণ লাগবে। যেমন ম্যাথের ক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, ফর এক্সাম্পল ম্যাথের ক্ষেত্রে আমার ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি টার্গেট, হ্যাঁ তুমি যদি তোমার হাতের কাছে কেতাবউদ্দিন স্যারের বইটা রাখো ভালো। বাট অনেকেই আছে কেতাব স্যারের বই দেখেই অবস্থা খারাপ হয়ে যায়, ওই ক্ষেত্রেও আমরা তোমাদের সলিউশন দিয়ে দেবো, তোমাদের কোনো টেনশন নেই কিভাবে পড়তে হবে, এই পার্টটা দরকার। একটা জিনিস দেখবা, তোমরা এসএসসি তে যে ফন্ট সাইজ পড়ে আসছো বইয়ের অনেক বড় বড় সুন্দর সুন্দর ছিল, এইচএসসি থেকে দেখবা ফন্ট সাইজ অনেক ছোট, অনেক চাপা চাপা লেখা, অনেক গাদাগাদি করে লেখাগুলো সাজানো। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ভাইয়া। প্রথম 1-2 দিন বই উল্টাও, দেখো বইয়ের সাথে রিলেশন বিল্ড আপ করো, বইয়ের পাতা উল্টাতে থাকো, দেখো কি লেখা আছে কেমন। প্রথম ধাক্কাতেই তোমরা অনেকের মন খারাপ হয়ে যাবে। কে কে বই খুলেছ বলো, কে কে এইচএসসির বই খুলে দেখেছো আমাকে ঝটপট বলো। ভালো লাগছে? ভালো লাগছে বই খুলে? এসএসসি তে যে পরিমাণ বড় বড় ফন্টের লেখা ছিল, এইচএসসি তে এসে আমাদের ফন্ট গুলো এত ছোট ছোট হয়ে গেছে, দেখে কি ভালো লাগছে? ভালো তো লাগার কথা না। আমি প্রথমেই ধাক্কা খেয়েছিলাম যে এত কেন, এরকম কেন। বই খুলে একটু রিডিং দিবা, এই পার্ট গুলা করবা। কারণ কি ভালো লেগেছে? অনেকের মনে হয়েছে না এত চাপা চাপা কেন, অনেক গাদাগাদি করে লেখা এই পার্ট গুলা। ইয়েস, অনেকেই ভালো লাগলে ঠিক। একজন বলছে মাথা ঘুরাই যাচ্ছে এইগুলা দেখে। হায়ার ম্যাথ বেশি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে। 2টা চ্যাপ্টার শেষ ভাইয়া, সাবাস সাবাস সাবাস, আমাদের সাথে আরো দ্রুত শেষ হবে। সো ভাইয়া চলো কলেজ লাইফের জার্নিতে চলে গেল। আমাদের এবার এইচএসসি 25-এ আমরা কয়টা সাবজেক্ট কভার করতেছি। আমরা এবার 2টা ওয়েতে, অনেকেই আমাদের বলতেছিল আর্টস কমার্স বা জেনারেল যারা আছে এদের জন্য কোনো কিছু করা হচ্ছে না, আর আমরা সায়েন্স নিয়ে শুধু কাজ করি। আমরা চেষ্টা করেছি এটা একটা সলিউশন আনার, আর সামনে আমাদের আরো অনেক বড় পরিকল্পনা আছে। আশা করি এই পরিকল্পনাটা সাকসেসফুল হলে বাকি পরিকল্পনাতে আমরা হাত দিতে পারবো। সেটা হচ্ছে ভাইয়া দেখো, আমাদের এতদিন শুধুমাত্র পিসিএমবির কোর্স হইতো, হায়ার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি। আমাদের এর আগের এইচএসসি কোর্সগুলো শুধুমাত্র পিসিএমবি টাইপের ছিল, ঠিক আছে, এই 4টা সাবজেক্ট ছিল। বাট না, এবার আমরা আরো 3টা সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছি, ঠিক আছে, আরো 3টা সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছি। একটা হচ্ছে ইংলিশ, বাংলা, আইসিটি, যেটা সবার জন্য। এটা আলাদা সেগমেন্ট, এই 3টা নিয়ে আবার আলাদা সেগমেন্ট ক্রিয়েট হবে, যেটা সবাইকেই হেল্প করবে বাংলা, ইংলিশ, আইসিটিতে ইমপ্রুভমেন্ট আনার জন্য। ক্লিয়ার? আচ্ছা, দেন দেখো ভাইয়া, আমাদের সাপ্তাহিক রুটিনটা, আমরা যে সাপ্তাহিক রুটিনটা আছে সেই সাপ্তাহিক রুটিনটা দেখো, যে আমরা এই পর্যন্ত, আমরা এখন পর্যন্ত ক্লাস করছি ডেমো অ্যাসাইনমেন্ট ক্লাস না, আমরা ক্লাস করতেছি ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে। আমাদের ডেমো ক্লাসগুলো, অ্যাপের এক্সপিরিয়েন্স গুলো স্টুডেন্টরা আমাকে বলতেছে। সবচেয়ে মজার পার্ট বলি, অ্যাপের এক্সপিরিয়েন্স বলে আমাকে জানাচ্ছে ভাইয়া এটা ভালো লাগছে না। অ্যাজ এ কোঅর্ডিনেটর আমি পুরো প্রোগ্রামটা, টিচার সাইডটা লিড করতেছি, ক্লাসটা লিড করতেছি, আমাকে বলতেছে ভাইয়া এটা ভালো লাগতেছে না। আমি টেক টিমের সাথে বসে এই তাদের কিভাবে ভালো লাগে এই জিনিসটা এনশিওর করতেছি, ঠিক আছে। অ্যাপে আমার স্টুডেন্ট যারা আছে, অ্যাপে ক্লাস করছো ভাইয়া, তোমাদের সবগুলা কথাবার্তা আমি নিয়ে কাজ করছি, যাতে করে তোমাদের সলিউশন গুলো দ্রুত চলে আসতে পারে, ঠিক আছে। আর যারা ফেসবুকে এখনো জয়েন করে নাই, ভাই আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ঝটপট জয়েন করে ফেলো আমাদের কোর্সে। আমরা কিভাবে পড়াবো কি না করবো সবকিছু বলে দিচ্ছি। ভাই এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আজকে 21, আমাদের 24, 26, 28, 24, 26, 28 আরো 3টা ক্লাস আছে, আরো 3টা ক্লাস আছে, 3টা ওরিয়েন্টেশন ক্লাস আছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ইংরেজির ওরিয়েন্টেশন ক্লাস বাকি, জীববিজ্ঞানের ওরিয়েন্টেশন ক্লাস বাকি, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটির ওরিয়েন্টেশন ক্লাস বাকি। সেইখানেও তোমার সাবজেক্ট ভিত্তিক কনফিউশন গুলো পেয়ে যাবা। ক্লিয়ার ভাইয়া? চলো আমরা আমাদের যে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, এখানে কোন 3জন টিচার এবার তোমাদের যে সাইকেল 1 নিয়ে ক্লাস নিচ্ছি বা আরো যারা ক্লাস নিবে তারা কে কে আছে। প্রথমে তোমরা অলরেডি পরিচিত হয়ে গেছো 12 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন সৌরভ সাহার সাথে, যে মেইনলি এডমিশন স্পেশালিস্ট এবং একাডেমিক প্রো, একদম প্রো, ঠিক আছে, যার কাছ থেকে তুমি কনসেপচুয়াল থেকে শুরু করে শর্টকাট এন্ড এভরিথিং
ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে বুঝে নিতে পারবা। বুয়েট থেকে পড়াশোনা করেছে, আমি আছি তোমাদের সাথে। আমি সাস থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমিও 12 বছর অধিক সময় ধরে পড়াচ্ছি এবং এই পুরো অনলাইন ব্যাচের সেগমেন্টটা লিড করছি। তোমাদের প্রবলেমগুলো দেখবো, সলভ করবো এন্ড এভরিথিং। আর এজ এ ম্যাথ ডিপার্টমেন্ট অফ হেড আমি চেষ্টা করবো তোমাদের ম্যাথের কোনো কনফিউশন যাতে না থাকে, যা লাগবে সবকিছু তোমাদের হাতের কাছে নিয়ে আসার। আরো আছে নিয়ন্তা, নিয়ন্তার ক্লাস তোমরা করেছো, বুয়েটে আছে, 4 বছরের অধিক সময় ধরে পড়াচ্ছে। অনলাইনেও আমাদের সাথে বেশ কিছুদিন ধরে তোমরা এসএসসি তে ক্লাস পেয়েছ, তারপর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ক্লাস পেয়েছ, এসএমপি তে ক্লাস পেয়েছ, এই জায়গাগুলোতে ক্লাস পেয়েছো। ঠিক আছে, গুড। চলো ভাইয়া আমরা চলে যাই আমাদের সাইকেল ভিত্তিক পরিকল্পনা। আমরা সাইকেল ভিত্তিক পরিকল্পনায় কেন আসছি এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। ঠিক আছে, মনে করো তোমাকে যখন কেউ বলবে ভাইয়া তোমাকে এই যে 20টা বই 20টা চ্যাপ্টার আছে, ম্যাথের জন্য বলতেছি, 20টা চ্যাপ্টার আছে, এটা 18 মাসে সলভ করতে হবে। তোমার মাথায় তো আকাশ ভেঙে পড়বে এবং তোমার কাছে কোনো ট্র্যাক থাকবে না যে কোনটার পর কোনটা পড়বো, কতটুকু পড়বো, এই জিনিসটা আমি জানি না। এবং আমাদের না রিয়েলিটি চেকের জায়গাটা থাকে না যে আমি নিজেকে আয়নার সামনে দাঁড় করাবো, আচ্ছা এই কয়দিন আমি কি সলভ করলাম, কিভাবে সলভ করলাম। এইচএসসি তে স্টুডেন্টদের একমাত্র প্রধান সমস্যা হচ্ছে ওরা জানে না, ওরা ট্র্যাক রাখতে পারে না ওদের পড়াশোনা কোন জায়গায় আছে, কিভাবে পড়ছে, কি প্রবলেম আছে, আদৌ কি চ্যাপ্টারটা শেষ হয়েছে, নিজেদের ক্রস চেক করার সেগমেন্টটা ওদের থাকে না। দেন আমরা চিন্তা করলাম যে ওদের লাইফটাকে 4টা সেগমেন্টে ভাগ করি, তথা 4টা সাইকেলে ভাগ করি। 4 বার তারা নিজেকে ক্রস চেক দেওয়ার সুযোগ পাবে যে আমার এই 4 মাসের ডিউরেশনে এই পার্টগুলা ক্লিয়ার হয়েছে কিনা। যেমনটা দেখো সেম থিওরি থেকেই আমাদের ম্যাথমেটিক্সের 4টা সাইকেল, ঠিক আছে, সার্কেল বলতে পারো, বৃত্তের ভিতর আছে। প্রথম সাইকেলে আমরা ম্যাট্রিক্স নায়ক, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত শেষ করব। তার মানে তুমি ক্লিয়ার জানো ভাইয়া অক্টোবরের 23 থেকে জানুয়ারি 24 পর্যন্ত, মানে 2024 সালের জানুয়ারি পর্যন্ত তোমার কি কি ক্লিয়ার হবে ভাইয়া, এই 5টা চ্যাপ্টার তুমি পারবা, শেষ করতে পারবা, তোমার কাছে ক্লিয়ার ইন্ডিকেশন আছে। ওকে ভাইয়া, প্রত্যেকটা ক্লাস বুঝেছি কিনা কিভাবে বুঝবো, প্রত্যেকটা ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম আছে, একটা কুইজ আছে, জাস্ট তুমি হাসতে হাসতে খেলতে খেলতে কুইজের উত্তর দিতে পারবা, কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। দেন পুরো সপ্তাহ পড়ার পর আমি কি সপ্তাহের পড়া কমপ্লিট করেছি তা বুঝার জন্য আমার আছে সাপ্তাহিক পরীক্ষা। সপ্তাহে যতগুলো সাবজেক্টে পড়া হয়েছে সবগুলোর উপর আমার সাপ্তাহিক পরীক্ষা আছে। মাসের পড়া বোঝার জন্য আমার মান্থলি এক্সাম আছে। সো এইখানে কিন্তু ভাইয়া তুমি পুরা ক্লিয়ার 4 মাসে তোমার কতটুকু পড়ার কথা, কতটুকু পড়েছো, একদম ক্লিয়ার হিসাব তুমি জানো। পরবর্তী 4 মাসে তুমি কি কি পড়বা, এর পরবর্তী 4 মাসে কি কি পড়বা, এর পরবর্তী 4 মাসে কি কি পড়বা, তুমি একদম ক্লিয়ার। এটা আমাদের ওয়েবসাইট এন্ড এভরিথিং সব জায়গাতেই দেয়া আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এবার চলো যে আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি কি সিমুলেশন বা হ্যাকস ইউজ করি। যেমনটা বলতেছিলাম, ম্যাথ কি ধরা যায়, হাতে ধরা যায়, ছোঁয়া যায়, টাচ করা যায়, যায় না, রাইট? তাই তো জানতাম। চলো দেখি ম্যাথ টাচ করা যায় কিনা। সো এই ম্যাথ টাচ করার জন্য প্রথমেই আমরা সিমুলেশন তো যাবই, তার আগে একটা ছোট্ট সেগমেন্ট তোমাদের ক্লিয়ার করি, ঠিক আছে। মনে করো তুমি প্রথম চ্যাপ্টার, অনেকেই জানি তোমাদের ভিতর, আমাকে অনেকেই জানিয়েছো যে ভাইয়া আমরা ম্যাট্রিক্স ও নির্ণয় শেষ করে ফেলেছি। জাস্ট একবার চিন্তা করে দেখো তো, ম্যাট্রিক্স নিয়ে শুরু করার আগে এই টাইপের কোনো বিষয় কি তুমি দেখেছিলা? একদম শুরুতে এটা ম্যাট্রিক্স ও নির্ণয় চ্যাপ্টারের একটা সামারি ভার্সন। দেখো ম্যাট্রিক্স নিয়ে থেকে কি কি থাকতে পারে, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ আমরা ক্লাসের শুরুতেই বলে দিব। ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে কোন সেগমেন্টে কোশ্চেন আসতে পারে। একাডেমিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে মেইনলি এমসিকিউ কোশ্চেন আসে, 3টা বা 4টা সংজ্ঞা আছে যেটা ক নাম্বারের প্রশ্নে আসে। এডমিশনে এমসিকিউ কোশ্চেন আসে। দেন ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ, গুণ, এটা আছে। এটা কোথায় আছে, কিভাবে আছে আমরা এটা জানি। নির্ণায়কের মান, নির্ণায়কের অনুরাশি ও সহগুণক, ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা রিটেনে আসে, এমসিকিউ আসে। বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। দেন হচ্ছে নির্ণায়কের সাহায্যে এক ঘাত সমীকরণ সমাধান বা ক্রেমারের পদ্ধতি। এখন আমাকে সিম্পলি বলো ভাইয়া এই সবগুলা বিষয় কি ইম্পর্টেন্ট?
আচ্ছা ভাইয়া, আপনারা তো 12 বছর পড়াচ্ছেন বললেন, এই 12 বছরের ভিতর আপনারা বলেন তো কোন অংশে স্টুডেন্টরা বেশি ভুল করে? কোন অংশে স্টুডেন্টরা বেশি ভুল করে বলো তো? কেউ কি বলতে পারবা কোন সেগমেন্টে আমার স্টুডেন্টরা বেশি ভুল করে? ভাইয়া এই যে নির্ণায়কের যে ধর্মাবলী ব্যবহার করে প্রমাণটা আছে, এটা কমন মিস্টেক। 2 নাম্বার হচ্ছে লোকে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এইখানে ভুল করে। এই দুইটা পার্টে সবচেয়ে বেশি ভুল করে আমার স্টুডেন্টরা। সো যখন পড়বা তোমাকে আমি বলেই দিব যে ভাইয়া এই দুইটা সেগমেন্ট ভালো করে দেখে পড়ো, কারণ এইখানে একটু ঝামেলা আছে। সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? এই সেগমেন্টটাও তোমাদের প্রত্যেকটা ম্যাথ ক্লাসের আগে থাকবে, প্রত্যেকটা ম্যাথ চ্যাপ্টার শুরু করার আগেই থাকবে। তোমরা কি বুঝতে পারছো? যারা আজকে আমার সাথে লাইভে ক্লাস করছো, ফ্রিতে ক্লাস করছো, আমার ক্লাসে জয়েন করো আর নাই করো, এইটার ভাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাকে কাজে দিবে যে আমার ম্যাট্রিক্স নির্ণয় থেকে কত রকমের প্রশ্ন আসে এবং কোন কোয়েশ্চেনগুলো আমাকে মাথায় রাখতে হবে, ভালো করে দেখতে হবে কোন জায়গাতে আমরা ভুল করি, বেশি বেশি ভুল করি কোন জায়গাতে। ঠিক আছে ভাইয়া, সবাই একটু ডান বলে দেই। যারা যারা বুঝে গেছি লিখে ডান বলে ফেলো, লিখে ডান লিখো। যারা বুঝে গেছি সবাই একটু ঝটপট বলে ফেলো ডান। যারা অনেকে বলছে মেট্রিক শেষ হয়ে গেছে, যাদের মেট্রিক শেষ হয়ে গেছে বলো কোন সেগমেন্টে তুমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছো। যাদের মেট্রিক শেষ তারা বলো কোন সেগমেন্টে তুমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছো। যে স্যার আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি নির্ণায়কের ধর্মাবলীর প্রমাণে, নির্ণায়কের ধর্মাবলীর প্রমাণে আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি। এম আই রাইট অর এম আই রাইট? বলো ঠিক আছে কিনা? এই যে প্রমাণগুলা, নির্ণায়কের প্রমাণগুলা, এই সেগমেন্টে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছো। ঠিক আছে ভাইয়া, যারা শেষ করেছো শাবাশ 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 শাবাশ। ইয়েস, ইসরাত কিবরিয়া বলতেছে নির্ণায়কে প্রবলেম ফেস করেছে, বাট তুমি এটা শেষ করার পর বুঝতে পারছো। আগে কি জানতা? ইয়েস, প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট প্রবলেম ফেস করেছো। জি স্যার ঠিক বলেছেন। তুমি যদি আগে থেকেই জানো আমার কোন সেগমেন্টে প্রবলেম হতে পারে, কমনলি মিস্টেক করি, ওই সেগমেন্টটা কি একটু ভালো করে পড়বা না? তুমি যখন রিভিশন শুরু করবা অবশ্যই আমার তো উচিত এইটা দিয়ে রিভিশন শুরু করা, এইটা দিয়ে আমি একটু টাইম নিয়ে পড়া শুরু করা, তাই না? তাই তো করা উচিত, কথা ঠিক কিনা বলেন? বা বেশি বেশি প্র্যাকটিস আমি কোন জায়গায় করব? এই জায়গায় করব। বুঝতে পারছি? ও আচ্ছা, অনেকে স্ক্রিনশট নিতে গিয়ে বলছে যে আমি স্ক্রিনে আছি। ওকে, আমি স্ক্রিন থেকেই সরে যাচ্ছি। ওকে, যারা শুরু করো নাই তারা অলরেডি জানো। ওকে, এইটাতে গেলে আমার টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্ল্যান। ঠিক আছে, এটা আমার চ্যাপ্টার ওয়াইজ প্ল্যান। এখন চলো তোমাদের ম্যাথের কিছু গ্রাফ রিলেটেড প্রবলেম থাকে এবং অন্যান্য প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব, আমরা ফিল করে করে কিভাবে সলভ করব সেটা দেখছি। চলো আমরা চলে যাব আমাদের গ্রাফের যে পার্টটা আছে, গ্রাফের পার্টে। এইখানে দেখো ভাইয়া, আমি বেশ কয়েকটা গ্রাফ তোমাদের জন্য এনে রাখছি, যে তোমরা তো এতদিন আমাদের সাথে অনেকগুলো গ্রাফের ক্লাস করছো, রাইট? এই যে পরাবৃত্তের গ্রাফ, এটা পরাবৃত্তের গ্রাফ নিয়ে তোমরা অনেক কিছু চিন্তা করছো। তোমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তোমরা এখনো পরাবৃত্ত চেনো না। তোমরা কি জানো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই চিত্রের গ্রাফ তোমাদের 5 নাম্বার চ্যাপ্টারে ছিল, হায়ার ম্যাথেও ছিল, ছিল কিনা? সো আমি যদি বলি যে ভাইয়া আমি যদি এর মান বাড়াই তাহলে কি হবে, তাহলে দেখো ভাইয়া এটা নাচতেছে। আমি যদি এর মান বাড়াই তাহলে এটা কি হইতেছে? নাচতেছে। তুমি পড়ছো না যে এর মান নেগেটিভ হলে গ্রাফটা নিচের দিকে থাকে, এর মান নেগেটিভ হলে গ্রাফটা নিচের দিকে থাকে। এতদিন তুমি দেখছো, শুনছো, আজকে ফিল করো। দেখো ভাইয়া এখানে এর মান নেগেটিভ, গ্রাফ আমার কোথায়? নিচের দিকে আছে। এখন দেখো তো ভাইয়া এর মান কোথায়? উপরের দিকে আছে। এর মান পজিটিভ মানে গ্রাফ উপরের দিকে, এর মান নেগেটিভ মানে গ্রাফ নিচের দিকে। এর মান 0 হলে কি হবে ভাইয়া? এর মান 0 হলে কি হবে ভাইয়া বলো? এর মান 0 হলে ভাইয়া সরল রেখা হয়ে যাবে। দেখো তো সরল রেখা।
ইয়েস, এই ডান্সিং পার্টটা তোমরা সবাই একটু ভালো করে দেখে রাখো। আই থিঙ্ক আমাকে ট্যাগ দিয়ে আজকে অনেকগুলো শেয়ার আসছে। জাস্ট ট্যাগ দিয়ে লিখবা হ্যাশট্যাগ এইচএসসি অনলাইন ব্যাচ 25, হ্যাশট্যাগ অনলাইন ব্যাচ 25, জাস্ট ট্যাগ দিয়ে লিখবা আর আমাকে মেনশন দিয়ে দিও, ঠিক আছে? আমাকে মেনশন দিয়ে দিও আজকে যেই পার্টটা তোমার ভালো লাগছে, যেই পার্টটা ভালো লাগছে হ্যাশট্যাগ অনলাইন ব্যাচ 25, যেই পার্টটা ভালো লাগছে আমাকে জাস্ট দেখাই দিও। সো এটা ছিল তোমার নাচানাচি, যে গ্রাফ তোমার কিভাবে নাচবে, কোন সাইডে নাচবে, এর মান যে নেগেটিভ হলে এটা নিচের দিকে হয়, এখন তুমি এটা ফিল করতে পারবা। ওকে, আমাদের তো বি আছে, বি এর যদি পরিবর্তন হয় তাহলে কি হয়? বি এর পরিবর্তন হলে কি হবে? ওয়াও, দেখো ভাইয়া, বি এর পরিবর্তন হলে সে অক্ষ বরাবর নাচে, গ্রাফ নাচতেছে, একটা গ্রাফ নাচতেছে বি এর মানের পরিবর্তন হলে। যদি আমি পজিটিভ দিকে চেঞ্জ করি বি এর মানটা, তাহলে গ্রাফটা দেখো নেগেটিভ দিকে নিচে নামতেছে। আমি যদি বি এর মান নেগেটিভ দিকে আনি, তাহলে দেখো সে পজিটিভ দিকে এসে নামতেছে। এটা কি আগে জানতা, বা আমি যদি তোমাকে মুখে বলতাম? এখন না, ক্লাস শেষে এই ক্লিপটাই তোমরা শেয়ার করো, এখন দরকার নেই, ক্লাস শেষে 10ms এসএসসি এইচএসসি গ্রুপ আছে, সেইখানে শেয়ার করে দিও। আমি আজকে অনেকগুলো শেয়ার দেখতে চাই, প্লাস তোমরা এখন শেয়ার করে দাও। সো তোমরা যখন আমি বলতাম ভাইয়া যে বি এর মান চেঞ্জ হলে, বি এর মান নেগেটিভ হলে সে চতুর্থ কোয়াড্রেন্টে চলে আসবে, চতুর্থ কোয়াড্রেন্টে চলে আসবে, আমি যদি বলতাম তোমাকে, তুমি কিন্তু এটা ইমাজিন করতে পারতা না, ফিল করতে পারতা না, পারতা না। বাট এখন, এখন যখন তোমাকে আমি বি এর মান নিচে নামাই দিচ্ছি, তুমি শুধু ফিলেই করতে পারতেছো না, তুমি শুধু ফিলেই করতেছো না, তুমি বুঝতেও আছো যে ও আচ্ছা চতুর্থ কোয়াড্রেন্টে চলে আসছে। এখন ফোর্সে তোমার হঠাৎ করে মনে হলো যে ভাইয়া এই জায়গাতে আমার স্থানাঙ্ক কত, এই কোয়াড্রেন্টে এই যে বিন্দুটা আছে এইখানে আমার স্থানাঙ্কটা কত। জাস্ট দেখো, তখন আমার চেক করার জন্য আমার স্থানাঙ্ক দেখা যাচ্ছে, আমার স্থানাঙ্কটাও আমরা এইভাবে চেক করে ফেলবো, আমার স্থানাঙ্কটাও এইভাবে চেক করে ফেলতে পারবো। ক্লিয়ার ভাইয়া? এটা তো গেল একটা। চলো আমরা এখন ছোটবেলা থেকে অনেকবার শিখেছি যে ছেদ বিন্দু এবং এভরিথিং নিয়ে শিখেছিলাম, অনেকবার শিখেছি ছেদ বিন্দু, এভরিথিং নিয়ে। সো চলো তো দেখি, এইখানে আমার এর মান যদি আবার আমি একটু চেঞ্জ করে দেখি, এর মান চেঞ্জ করলে আইদার শ্রিঙ্ক করে অথবা ছড়ায় যায়। সি এর মান চেঞ্জ করলে দেখো উপরে উঠে অথবা নিচে নামে, সি এর মান চেঞ্জের জন্য সে উপরে উঠে বা নিচে নামে, ঠিক আছে? আর যদি তোমার বি এর মান চেঞ্জ হয়, তাহলে তো বুঝে গেছি আমরা কি হয়, বি এর মান চেঞ্জ হলে কি হয়, বি এর মান চেঞ্জ হলে আমার যেই ফরম্যাটটা আসে সেটা হচ্ছে সে মুভ করে। এখন আমরা গ্রাফ দেখে বলতে পারবো কোন একটা গ্রাফের বা সমীকরণটা যে আছে, লাইক এটা সমীকরণ হচ্ছে এটা, আমি এখন দেখাই দিলাম সমীকরণ যে x² + 6x + 5, এটা সমীকরণ। এটা এই সমীকরণের মূল আছে, এই সমীকরণে কি মূল আছে না নাই আমাকে বলতে পারবা? সবাই একটু বলো তো, এই সমীকরণের মূল আছে কিনা? এই সমীকরণে কি মূল আছে? আমাকে সবাই একটু ঝটপট বলো, মাই ডিয়ার স্টুডেন্ট, ঝটপট বলো। এই সমীকরণের মূল আছে? যদি থাকে তাহলে কয়টা? যদি থাকে কয়টা? এই সমীকরণে কি মূল আছে, মানে সমাধান আছে? সমাধান যদি থাকে তাহলে কয়টা সমাধান? ওকে ভাইয়া, অনেকেই বলছো, একজন বলছো জি আছে, একজন বলছো যে ইটস লুক লাইক প্যারাবোলা। ইয়েস ভাই, এটা প্যারাবোলা, এটা প্যারাবোলা, ঠিক আছে। এটার সমাধান আছে দুইটা। দেখো আমরা এতদিন শিখছি যে এক অক্ষকে যেই দুইটা বিন্দুতে ছেদ করবে এই দুইটা বিন্দু হচ্ছে ভাইয়া সমাধান, ঠিক আছে? এই দেখো ভাইয়া সমাধান পয়েন্টগুলা, এই দুইটা বিন্দু সমাধান। আমি যদি রুটস দেখাই, মূলগুলা দেখাই দিবে এই যে জায়গাতে ছেদ করছে। এখন আমাদের গ্রাফটা তো ভাইয়া উপরেও উঠতে পারে, রাইট? আমাদের গ্রাফ যেটা আছে এটা তো উপরে উঠতে পারে। আমি রুটস ক্যান্সেল করে দিলাম। এখন আমাকে বলতে হবে ভাইয়া
এখন আমাকে বলতে হবে ভাইয়া এটার রুট কয়টা, এটার মূল কয়টা, এই সমীকরণের মূল কয়টা? 2x স্কয়ার প্লাস 5x প্লাস 4 এর মূল কয়টা? কেউ কি বলতে পারবা এর মূল কয়টা? x অক্ষকে ছেদ করলে মূল থাকে, এইখানে মূল কয়টা? এই যে জায়গা আছে এই জায়গায় মূল কয়টা? কেউ বলতে পারবা কয়টা মূল? এইখানে কয়টা মূল বলতে পারবা? একজন বলছে বুঝতেছি না ভাই, এটা গ্রাফ, এটা গ্রাফ, ঠিক আছে, জাস্ট গ্রাফ দিয়ে বুঝাচ্ছি। কি বুঝতে পারতেছো না এটা আমাকে একটু বলো তাহলে হবে। এই ক্ষেত্রে মূল নাই, এই ক্ষেত্রে মূল নাই, কারণ কি কিছুক্ষণ আগে ভাইয়া কি বলছিলাম, এক অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এক অক্ষকে যে বিন্দুতে বা বিন্দুগুলোতে ছেদ করে সেটা হচ্ছে মূল। এটা কি এক অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে? এক অক্ষকে কি কোথাও ইন্টারসেক্ট করতেছে? উত্তর হচ্ছে না। তাই দেখো আমি যদি নো রিয়েল রুটস, মূল আছে তবে অবাস্তব মূল, মূল আছে তবে তা অবাস্তব মূল, তবে তা অবাস্তব মূল। এই ক্ষেত্রে মূল কোনোটাই নাই, কোনো বাস্তব মূল নাই। যে মূলগুলা বের করা পসিবল সেগুলা অবাস্তব। যেটা জটিল সংখ্যা হবে, যেটা আমরা পড়বো হচ্ছে এইচএসসি সেকেন্ড পেপারের 3 নাম্বার চ্যাপ্টার জটিল সংখ্যা, একটা অধ্যায়ের নাম আছে জটিল সংখ্যা অধ্যায়। আমরা এই কনসেপ্টটা পড়বো যে মূল না থাকার পরেও কিভাবে আয়ের মাধ্যমে মূলগুলা প্রকাশ করা হয়। দেন চলো আমরা এক্সিস অফ সিমেট্রি, প্রতিসমতা বিন্দু কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম, এটা সমীকরণ সহ পেয়ে যাব। দেন আমরা আরো দেখতে পারবো এর যে কৌণিক বিন্দু আছে বা টুইস্টিং পয়েন্ট আছে বা মুচর বিন্দু আছে, মুচর বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিষয়গুলো ভাই আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি যতই মুখে বলতাম তোমাদের কিন্তু বুঝতে প্রবলেম হতো, রাইট ভাইয়া? এখন দেখো আমি হাতে ধরে ধরে টাচ করে তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি কি ক্লিয়ার কিনা, তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার কনসেপ্ট যে কখন মূল থাকে কখন মূল থাকে না, একটা বক্ররেখার মূল কখন থাকে ভাইয়া? একটা বক্ররেখার মূল, এখন তো তোমরা আরো প্রো হয়ে গেছো, আমার প্রশ্নটা আর একটু ক্লিয়ার করা লাগবে। একটা বক্ররেখার বাস্তব মূল কখন থাকে বলো তো ভাইয়া? একটা বক্ররেখার বাস্তব মূল কখন থাকে? ইয়েস, মাসুমা জাহান অস্থির, এক অক্ষকে ছেদ করেনি তাই মূল নেই। ভাই আমরা এখন রিভাইজ করে নিব, মূল আছে তবে অবাস্তব, ঠিক আছে, অবাস্তব মূল। বক্ররেখা যদি এক অক্ষকে ছেদ করে, এক অক্ষকে ছেদ করে তখন আমরা বাস্তব মূল পাবো, রাইট? ওকে, চলো ভাই আমরা থার্ড, এই ক্ষেত্রে আমরা এটাকে মুভ করে করে দেখাইতে পারবো তার শীর্ষবিন্দু কোথায় যায়, কোন সেগমেন্টে তার মুচর বিন্দু কেমন আসে, কি আসে এন্ড এভরিথিং। আমরা ক্লাসের ভিতর যখন এরকম কমপ্লেক্স সিচুয়েশন থাকবে, গ্রাফ ভিত্তিক সিচুয়েশন থাকবে, এরকম সিমুলেশন বা অ্যাপ ইউজ করব যাতে তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আসে, ঠিক আছে? আচ্ছা, লাস্টলি তোমরা অনেকেই বলতেছিলা প্যারাবোলার কথা, ঠিক আছে, প্যারাবোলার কথা বলতেছিলা বা পরাবৃত্তের কথা বলতেছিলা, কয়েকজন নামটা জানো, এটা দেখে আমার ভালো লাগছে। সো যারা জানো এই প্যারাবোলা ইকুয়েশনটা আমরা এখান থেকে সলভ করতে পারি, বাট এখন আমি ডিটেলসে যাচ্ছি না, এখন তোমরা কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই ক্ষেত্রে দ্বিকাক্ষ রেখা থাকে, দেন হচ্ছে পয়েন্ট অন প্যারাবোলা থাকে, এটার মুভমেন্টের কারণে ভাইয়া আমার হচ্ছে প্যারাবোলার উৎপত্তি হয়, সঞ্চার পথের একটা বিষয় থাকে। যখন আমরা কোনিক সেগমেন্ট অধ্যায়টা পড়াবো তখন আমরা এটার মাধ্যমে বুঝাবো যে প্যারাবোলা কিভাবে হচ্ছে। এই ক্ষেত্রে একটা মজার পার্ট তোমাদের বলে দেই, মজার পার্ট বলে দেই, এইখান থেকে এইটার ডিস্টেন্স আর এইখান থেকে এইটার ডিস্টেন্স একটু খেয়াল করো তো কি পাও। এই যে সবুজ বিন্দুর থেকে এই বিন্দুর যে ডিস্টেন্সটা, এতটুকু ডিস্টেন্স আর এইখানে ডিস্টেন্স, কি চেঞ্জ পাচ্ছ একটু আমাকে বইলো তো, সবাই একটু বইলো, এই দুইটা বিন্দুর ডিস্টেন্সটা তুমি কেমন পাচ্ছ একটু বলবা তো সবাই, ডিস্টেন্সটা কেমন? কেউ খালি চোখে দেখে বুঝতে পারতেছো কিনা? এই এতটুকুর দূরত্ব আর এতটুকুর দূরত্ব যখন আমি মুভ করাবো, যখন আমি মুভ করাবো বিভিন্ন পজিশনে রাখবো, তখন তুমি আমাকে জাস্ট বলবা, তখন জাস্ট আমাকে বলবা যে ডিস্টেন্স গুলো কেমন, খালি চোখে দেখে কেমন লাগতেছে, সেম লাগতেছে না ডিফারেন্ট লাগতেছে?
সেম, ইকুয়াল। সাবাস, রিমটি বলছে ইকুয়াল। আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? ঝটপট। আরে খালি চোখে দেখে বলতে লজ্জা কিসের? এখানে তো ভুল বা সঠিকের জন্য কাউকে মার্কস দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে অ্যান্সার করো, বলা হচ্ছে অ্যান্সার করো, আর কিচ্ছু বলি নাই, শুধু অ্যান্সার করতে বলছি। ইয়েস ভাইয়া, সমান। এইখানে ডিসটেন্সটা অলওয়েজ সমান থাকে, এই দূরত্ব সমান থাকে। এইটাই পরাবৃত্তের স্পেশাল বৈশিষ্ট্য। আর এই দুইটার অনুপাতকে বলে এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, পরাবৃত্তের ক্ষেত্রে যেটা 1। ঠিক আছে, দেখো এটা যতই আমি তোমাকে বলি না কেন বা হাতে এঁকে দেখাই না কেন, এই দূরত্বটা যে সমান সেটা তোমাকে বোঝানো যায় না। এখন কি তুমি বুঝতে পারছো? ক্লিয়ার না ভাইয়া? এরকম সিমুলেশন আমরা ইউজ করব। যেমন আমাদের এবারের যে সেগমেন্টটা আছে, এখানে ত্রিকোণমিতির একটা পার্ট আছে। ত্রিকোণমিতির পার্টে আমরা খুব বেশি কথাবার্তা বলি কি নিয়ে জানো? খুব বেশি কথাবার্তা বলি হচ্ছে পর্যায়কাল নিয়ে, দেন হচ্ছে সাইন এক্স এর গ্রাফটা কেমন হবে, কজ এক্স এর গ্রাফটা কেমন হবে। জাস্ট ইমাজিন আমি এখানে আরেকটা অ্যাপ ইউজ করব, যেই অ্যাপের মাধ্যমে তোমাদের যতগুলা পর্যায় এন্ড এভরিথিং আছে সবকিছু বুঝাবো। অ্যাপটার নাম হচ্ছে ডেসমোস। ডেসমোস অ্যাপের মাধ্যমে তোমাদের পর্যায় এন্ড এভরিথিং সবকিছু বুঝাবো। ক্লিয়ার ভাইয়া? সো কোনো টেনশন নেই এই জায়গায় যে কখন কি পরিবর্তন হবে, কখন গ্রাফটা পরিবর্তন হচ্ছে, কখন পরিবর্তন হচ্ছে না, কখন একদম লাল হয়ে যাচ্ছে। আসলে লাল হচ্ছে না কিন্তু ভাইয়া, এটা তোমার কাছাকাছি চলে আসছে, পর্যায় কমতেছে, পর্যায় বাড়তেছে, পর্যায় কমতেছে, পর্যায় বাড়তেছে, একটা সেগমেন্ট এরকম ক্রিয়েট হচ্ছে। সো ভাইয়া এটা তোমাদের ক্লাসের ভিতর যখন আমরা পড়াবো ট্রাইগোনোমেট্রির গ্রাফ, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে, এরকম খুব সুন্দরভাবে দেখতে পারবা যে কিভাবে হচ্ছে। তোমাদের বইয়ের ভিতর সাইন স্কোয়ার এক্স এর গ্রাফ আছে, তোমাকে যদি বলি সাইন 2000 এর গ্রাফ কত, সাইন টু দি পাওয়ার 2000 এর গ্রাফ কত, অনেকে বলতে পারবা না। এটা গ্রাফে একে করানোটাও কঠিন, বাট আমরা এটাও দেখাইতে পারবো, তুমি ফিল করতে পারবা। আমরা বলি যে পাওয়ার যত বাড়ে গ্রাফ তত শ্রিঙ্ক হইতে থাকে, এটা বলি, তুমি মাইনে নাও, দেখো না, এই দেখার ব্যবস্থাও করে দিব ক্লাসের ভিতর, প্রত্যেকটা ক্লাসে দেখার ব্যবস্থা করে দিব, সমস্যা নাই। সো ভাইয়া এইখানে বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা ক্লাসে পড়াবো, পর্যায়কাল ফিজিক্সেও পাবা, দশা বিস্তার, এই কাহিনীগুলো ফিজিক্সেও তোমরা পাবা, এন্ড এভরিথিং। এই সবগুলো বিষয় থাকবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যাতে করে তোমাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। এরকম আরো বিষয়পত্র থাকবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের ম্যাথের ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে আমরা বলছি যে আমরা কি কি বিষয় ইউজ করব কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এন্ড এভরিথিং, ঠিক আছে? কি পড়ান আরো বুঝায়া বলেন। ম্যাথ পড়াই, ম্যাথ পড়াই না, এখনো পড়া শুরু করিনি, পড়াবো, ম্যাথ পড়াবো, এবং ম্যাথ পড়ানোর ক্ষেত্রে আমরা কি কি বিষয় ইউজ করব সেই বিষয়গুলো দেখাচ্ছি, কি কি টুল আমরা এবার রাখছি, কি কি পরিবর্তন আমরা আনছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কি কি পরিবর্তন আছে সেইগুলা নিয়ে আসছি, ঠিক আছে ভাইয়া? সো এই সেগমেন্টের পর আবার আমরা চলে যাব আমাদের মেইন পার্টে, যেখানে আমরা কথা বলতেছিলাম আমাদের কলেজ লাইফের চ্যালেঞ্জ নিয়ে। আমরা আমাদের সেগমেন্টের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, কলেজ লাইফে তোমরা কি কি চ্যালেঞ্জ ফেস করো সেই চ্যালেঞ্জগুলোতে আসো। সঠিক গাইডলাইনের অভাব, আজকে পুরো ক্লাসটাই মেইনলি গাইডলাইন ভিত্তিক ছিল ভাইয়া। তোমরা যদি দেখো পুরো ক্লাসে আমরা গাইডলাইনই দিয়েছি ম্যাথমেটিক্স কিভাবে স্টার্ট করতে হবে। দেখো ভাইয়া, চারপাশের নিউজ থেকে বা কথাবার্তায় তোমাকে হাইপ হলে চলবে না, তোমাকে একটা স্ট্রিক্ট প্ল্যানে আগাইতে হবে। যেমন তোমাকে বলছি 4 মাসে তোমার 5টা চ্যাপ্টার শেষ হবে, এরকম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে যে আমার কবে কয়টা চ্যাপ্টার শেষ হচ্ছে, এবং আমি কি শুধু শেষ করতেছি না দেখতেও আছি যে আমার প্রবলেম সলভ হয়েছে কিনা, আমার কুইজগুলো কেমন পারফর্ম করতেছি, কি প্রবলেম হচ্ছে এন্ড আদার্স, ঠিক আছে? একজন প্রশ্ন করেছে, স্যার আমাদের আপনাদের কাছে পড়লে কি বাইরে পড়তে হবে? উত্তর হচ্ছে না। তুমি এইটা একটা ভুল, এটা একটা ভুল ধারণা তোমাদের যে তোমরা না অনলাইনে বলো অফলাইনে বলো পড়াশোনার ক্ষেত্রে ট্রাস্ট অনেক বড় একটা বিষয়।
তোমাদের হাতের কাছে অনেক অপশন থাকার কারণে তোমরা খুব দ্রুত সুইচ করো। জানা মতে কোন টিচার জেনে শুনে খারাপ পড়ান না, জেনে শুনে ভুল পড়ান না। সবার ইচ্ছা হচ্ছে সর্বোচ্চটা দিয়ে তোমাদের পড়াইতে। অনলাইনে আমরা যারা পড়াই কখনো কোনো কিছু রেখে পড়াই না, আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের পড়াই। হ্যাঁ, তাহলে চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে পড়ানোর স্টাইলে। তোমাদের অনেকের অনেক স্টাইল ভালো লাগে বা এরকম স্টাইল ভালো লাগে। দেখো ভাইয়া, এখন তোমরা সবকিছু জানো, সবকিছু উন্মুক্ত, সকল অফারিংস কি কি আছে, কি কি থাকবে সবকিছু তোমাদের বলে দিচ্ছি। 1 মাস পরে গিয়ে যদি তোমার মতটা চেঞ্জ হয়ে যায় না, আরেকটা স্টাইলের সাথে অ্যাডজাস্ট করতে তোমার প্রবলেম হবে। তাই সঠিক গাইডলাইন নাও এবং পরবর্তী সেগমেন্টটাই দেখো অভিজ্ঞ শিক্ষক না পাওয়া। খুব বেশি যদি সুইচ করো, একজনের উপর যদি ভরসা রাখতে না পারো, তাহলে ভাইয়া তুমি আবারও শুরুর থেকে, প্রতিবার শুরুর থেকে স্টার্ট করা লাগবে। দেখবা ভাইয়া, আমি ম্যাট্রিক্স নিয়ে একদিন শুরু করেছি, আরেকজন শিক্ষক মনে করেছেন যে না আমি এখন ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করব। তোমাকে বলছে যে দোস্ত কত নাম্বার চ্যাপ্টার পড়তেছ, ও বলতেছে দোস্ত আমি তো 9 নাম্বার চ্যাপ্টার পড়তেছি। তোমার মাথা তো হ্যাং খেয়ে গেছে, কি বলে 9 নাম্বার চ্যাপ্টার, আমি তো এখন 1 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, কান নিয়েছে চিলে, ওই পার্টে পড়া যাবে না, লাইফ ধ্বংস। ওই পার্টে পড়েই অধিকাংশ স্টুডেন্ট ফার্স্ট টার্ম এক্সামের পর ঝরে পড়ে, পড়ালেখার গতি পায় না। চারপাশে ও 4টা চ্যাপ্টার শেষ করে ফেলছে, ও 5টা চ্যাপ্টার শেষ করে ফেলছে, এরকম অনেক নিউজ আসবে। পাত্তা দেওয়ার দরকার নেই। তোমার পড়া তোমার কাছে, তোমাকে যেই টার্গেট দেয়া আছে যে 4 মাসের ভিতরে এই বিষয়গুলো শেষ করতে হবে, তাহলে 16 মাসে কি আমার পুরো বই অস্থিরভাবে শেষ হবে, ওই প্ল্যানে স্ট্রিক্ট থাকো, দ্যাটস ইট। তোমার মেইন গোল কি? তোমার মেইন গোল হচ্ছে 18 মাসের প্রোগ্রামে 16 মাসের প্রোগ্রামে গিয়ে তোমার পুরো পড়া শেষ করা। আমাদের সাথে এটা হচ্ছে ভাইয়া, একদম পুরো প্ল্যান তোমাদের কাছে ক্লিয়ার জানানো। সো এত টেনশন করার কিছু নাই ভাইয়া, ক্লিয়ার এটা? আচ্ছা, নেক্সট। ভাইয়া আমার এসএসসি তে হায়ার ম্যাথ ছিল না, কিন্তু এইচএসসি তে হায়ার ম্যাথ নিলে কি কোনো প্রবলেম হবে? প্লিজ বলেন। তোমার সামনে যে মানুষটা দাঁড়ায় আছে সেম টাইপের পাপি ছিলাম, আমারও এসএসসি তে হায়ার ম্যাথ ছিল না। প্রবলেম একটু হয়েছে, মানে পেজ ধরতে প্রবলেম হয়, বাট এমন প্রবলেম না যে তুমি পারবা না, পারবা, সমস্যা নেই। 2 নাম্বার প্রবলেম তোমাদের বলে দিচ্ছি, পড়ালেখায় অনিয়ম। যেটা বলতেছিলাম এতক্ষণ, যে দেখবা ভাইয়া ফার্স্ট পেপার হচ্ছে, সেকেন্ড পেপারও শুরু করেন। ভাইয়া সেকেন্ড পেপারে 10 নাম্বার গতিবিদ্যা পড়বো, স্থিতিবিদ্যা পড়বো। তোমার 20টা চ্যাপ্টারে পড়া লাগবে, কোনো ওয়ে নাই যে তুমি একটা বাদ দিবা। কখন পড়বা, কিভাবে পড়বা, যদি তাড়াহুড়া করো, তাড়াহুড়ায় আর যাই হোক পড়ালেখা হয় না। তুমি তাড়াহুড়া করে ভাত খাইতে পারবা, তাড়াহুড়া করে খেলতে যেতে পারবা, ক্রিকেট খেলতে গিয়ে তাড়াহুড়ায় আউট হয়ে চলে আসতে পারবা, কিন্তু পড়ালেখা শেষ করতে পারবা না। এটা সাধনা, সবাই বলে পড়াশোনা সাধনা, সাধনা তাড়াহুড়া বা শর্টকাট কোনো ওয়ে নাই ভাইয়া। লেগে থাকতে হবে, পারবা। তাড়াহুড়া করেও মানুষ পারে, কিন্তু এডমিশনে গিয়ে ওই এ প্লাস, গোল্ডেন এ প্লাস গুলাই না কেন জানি না ঢাকা ইউনিভার্সিটিতে ফেল করে ফেলে, কেন জানি না এডমিশন টেস্টে ভালো একটা জায়গায় ক্র্যাক করতে পারে না। কারণ কি? তারা পরীক্ষার জন্য পড়ছে, এইচএসসির জন্য পড়ছে, তারা তো বেসিক স্ট্রং করা নাই। ঠিক আছে, সো ওই পার্টে আমরা যেতে চাই না ভাইয়া, আমরা এমন ভাবে পড়তে চাই, আমাদের কাছে প্ল্যান ক্লিয়ার দেয়া আছে, ওই প্ল্যান অনুযায়ী যাব। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, পর্যাপ্ত প্র্যাকটিস না করা। যেমনটা তোমাদের বলছিলাম, আমরা পড়তেই থাকি। এইচএসসি 24 এর বেশ কিছু স্টুডেন্টের সাথে যেহেতু আমি এখন কাজ করতেছি, একটা সার্ভে করছিলাম যে তোমরা কিভাবে পড়তেছো, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে তারপর কি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতেছো নাকি একসাথে গিয়ে পড়ে? সবাই বলছে ভাইয়া সিকিউ এমসিকিউ পরীক্ষার আগে পড়বো। এইখানে অধিকাংশ স্টুডেন্ট ভুল কাজটা করে। সিকিউ এমসিকিউ পরে পড়ার বিষয় না, বেসিকের সাথে সাথে মিলে যে বেসিকটা পড়লাম, এই বেসিকটা কিভাবে সৃজনশীলে আসবে, কিভাবে এমসিকিউ আসবে, ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, যেমনটা দেখাই দিছি। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের চ্যালেঞ্জ। এখন তোমাদের যত প্রশ্ন, তোমরা অনেকেই প্রশ্ন করে দিছো, একদম লাস্ট মুহূর্তে সৌরভ সবগুলা প্রবলেম দেখতেছে, সৌরভ আসবে, কিছু কথা বলবে, আমি তোমাদের বাকি প্রবলেমগুলো নিয়ে আসি। এই পর্যন্ত কি কি প্রবলেম পাইছি, বুক লিস্ট বলে দিছি, কলেজের সাথে যেটা আছে কলেজেরটা ফলো করবা। আমাদের লেকচার শিটগুলো সকল বইয়ের সংমিশ্রণে বানানো,
সুতরাং অন্যান্য গুলা নিয়ে এত বেশি টেনশন করা লাগবে না, কলেজের বুক লিস্টটা ভালো করে ফলো করবা। এক এক কলেজ এক এক বুক লিস্টে যাবে, কলেজের সাথে যদি বুক লিস্ট উল্টা পাল্টা হয় তাহলে ভাইয়া ঝামেলা। আর এছাড়া এক্সট্রা যে বইগুলো কালেকশন রাখা লাগবে আমরা বলে দিব। 2 নাম্বার ছিল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে না আলাদা, ওইটার সলিউশন এন্ড এভরিথিং বলে দিছি যে ভাইয়া আমার তো পরীক্ষার ভিতর আছে, ঠিক আছে, পরীক্ষার ভিতর সেকেন্ড পেপার আছে, এখন কি করব, ওইটার ব্যবস্থা আমরা করে দিব না, টেনশন নেই ভাইয়া। থার্ড কি প্রবলেম ছিল? থার্ড প্রবলেম ছিল যে ভাইয়া এখন আমাদের কিভাবে পড়া উচিত, বায়োলজি কি একটু কম পড়লে হবে নাকি ম্যাথ একটু কম পড়লে হবে, ওইটাও বলে দিয়েছি। এখন বাকি প্রবলেমগুলো নিচ্ছি, যার মাঝখানে সৌরভ তোমাদের সাথে একটু কথাবার্তা বলবে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে। আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাই দিবা সবাই। আর একটু আমাদের লাইভটা কিন্তু একটু শেয়ারও করে দিবা তোমরা, হ্যাঁ, একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। সবারই আসলে জানা উচিত যে এইচএসসি জার্নিটা কি হবে, সামনে কি কি অপেক্ষা করতেছে, কিভাবে ফেস করতে হবে, এই জিনিসগুলো কিন্তু জানা উচিত, তাই না? কেউ একজন প্রশ্ন করছিল মাঝখানে, সাধন যখন সামনে ছিল ক্যামেরার, তখন যে ভাই আমার টার্গেট হচ্ছে মেডিকেল, তাহলে আমি ম্যাথ নিব কিনা। হ্যাঁ, আমি এখানে আমার একটা ওপিনিয়ন শেয়ার করতে চাই যে একজন ভালো ডাক্তারের অবশ্যই কিন্তু ম্যাথ সলভ করার ক্যাপাবিলিটি থাকা উচিত, এটা আমি পার্সোনালি বিলিভ করি। এমন কোনো ভালো ডাক্তার কি পাওয়া পসিবল যে বেসিকলি একজন ডাম, যে ম্যাথ বুঝে না, যে স্রোতের অনুকূলে নৌকা গেলে নৌকাটা যে ফাস্ট যাবে, প্রতিকূলে গেলে নৌকাটা যে স্লো হয়ে যাবে, এই জিনিসটা বুঝে না, সে ভালো ডাক্তার আদৌ হতে পারে কিনা আমার সন্দেহ আছে। আমি যেটা বিলিভ করি পার্সোনালি সেটা হচ্ছে যে একজন ভালো ডাক্তার হইতে গেলে ম্যাথ করার ক্যাপাবিলিটিও আসলে থাকা উচিত বা থাকতে হয়। হ্যাঁ, এটা আমার ম্যাথ টিচার বলে কিনা জানি না, তবে এটা আমি পার্সোনালি বিলিভ করি যে ভালো ডাক্তারের অবশ্যই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকা উচিত খুব ভালো। হ্যাঁ, সে শুধু মুখস্থ করে ডাটা মুখস্থ করেই ডাক্তার হবে এমনটা কেন হবে? সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ডাক্তার থেকে বঞ্চিত হব। হ্যাঁ, তো একটা ভালো ডাক্তারের যদি অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি ভালো থাকে তাহলে সে অবশ্যই রোগীর প্রবলেমগুলো দ্রুত বুঝতে পারবে, বুঝতে পারলে আইডেন্টিফাই করতে পারলে সমাধান করাও কিন্তু সহজ হবে। ওকে, সেটা আরেকটা বিষয়, আরেকটা কোশ্চেন ছিল আমার কাছে, মনে হয়েছে যে এটার আনসার দেওয়া উচিত আলাদাভাবে। সেটা হচ্ছে ভাই আপনাদের কাছে পড়ার পরেও কি আমার আর কোথাও পড়ার দরকার আছে? হ্যাঁ, এইখানে আমি দুইটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে ভাই এই প্রশ্নটা তুমি আমাদেরকে না করে নিজেকেই করো না। আমি তোমাকে একটা লেকচার কমপ্লিট করে দিছি, আমি তো বলবোই ভাই আমিই বেস্ট। আমার উপরে বাংলাদেশে কেন পৃথিবীতে কেউ নাই, এটা তো আমি দাবি করতেই পারি। বাট আমার দাবি ঠিক আছে কিনা, তোমাকে আমি আসলেই ঠিকঠাক পড়াচ্ছি কিনা, এইটার অ্যানালাইসিস করতে হবে ভাইয়া তোমাকে নিজেকেই। ঠিক আছে, তোমার নিজেকে অ্যানালাইসিস করতে হবে। লিটমাস টেস্ট দিয়ে তুমি পরীক্ষা করবা ভাইয়া যে তুমি ঠিকঠাক সার্ভিস পাইছো কিনা, ওই চ্যাপ্টারে ভাইয়া তোমাকে ফাঁকি দিছে কিনা, টিচার ফাঁকি দিছে কিনা, টিচার ঠিকঠাক বুঝাইছে কিনা। তুমি নিজের পরীক্ষা নিজে কেন করতেছো না? কেন তুমি আরেকজনের কাছে জিজ্ঞেস করতেছো? বা কিভাবে পরীক্ষা করব সেটা কিভাবে বুঝবো? ভাইয়া আমি তোমাকে একটা চ্যাপ্টার কমপ্লিটলি পড়াই দিছি, ম্যাট্রিক্স নির্ণায়ক। তুমি এবার, আমি বলছি ভাইয়া ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াই দিলাম, শেষ। ওকে ফাইন, তুমি এবার দেখো এইচএসসি পরীক্ষায় ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যত কোশ্চেন আসছে তুমি সেগুলা সলভ করতে পারতেছো কিনা? বাংলাদেশের যে কোনো বোর্ডে যে কোনো সালে বিগত 20 বছরে 25 বছরে 30 বছরে যত প্রশ্ন আসছে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে তুমি সেগুলো সমাধান করতে পারতেছো কিনা? তুমি যদি দেখো হ্যাঁ ভাইয়া সমাধান করতে পারতেছি, এবার দেখো তুমি যে ঢাকা ইউনিভার্সিটিতে, বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি গুলাতে, বিভিন্ন কৃষি ইউনিভার্সিটিতে, যত ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, ইনক্লুডিং বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, যত ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি গুলাতে যত এমসিকিউ কোশ্চেন আসছে, যত রিটেন কোশ্চেন আসছে, সেই ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আসা যাবতীয় কোশ্চেন তুমি সমাধান করতে পারতেছো কিনা? যদি দেখো হ্যাঁ ভাইয়া সেগুলাও সমাধান করতে পারতেছি, তাহলে ভাইয়া বুঝবা যে তোমার টিচার সুইচ করার দরকার নাই, এই টিচারই তোমার জন্য। বাট যদি দেখো না ভাইয়া পারছি না, আটকায় যাইতেছি, বুঝতেছি না, ওকে, দেন ডিসিশন ইজ ইয়োর্স। আমি এটা মনে করি। আবার দেখো আরেকটা জিনিস আছে কিন্তু ভাই, টিচারের উপরে বিশ্বাস, ডাক্তার আর টিচার এই দুজনের উপরে বিশ্বাস খুবই ইম্পর্টেন্ট। ডাক্তার যত ভালোই চিকিৎসা করুক না কেন, তোমার যদি বিশ্বাস না থাকে ডাক্তারের উপরে, তাহলে কিন্তু ভাই তোমার রোগ আসলে সারবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ভালো ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন দেওয়ার আগেই রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়, এটা হচ্ছে তার মনের বিশ্বাস। একই জিনিসটা টিচারের ক্ষেত্রেও প্রযোজ্য।
আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, 9-এই তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ছিল। আমার ফ্রেন্ড সার্কেল সবাই 4টা সাবজেক্টের জন্য 4জন টিচারের কাছে পড়তো। সাবজেক্ট ইনফ্যাক্ট 4টা না, আরেকটা সাবজেক্ট পড়তো, সেটা হচ্ছে ইংলিশ। হ্যাঁ, 5টা সাবজেক্টের জন্য 5জন টিচারের কাছে যাইতো। তারা কি করতো? স্কুল করতো, স্কুল শেষে টিচারের বাসায় যাইতো, বাসায় যে টিচারের কাছে 1-1.5 ঘন্টা পড়তো, তারপর ওই টিচারের বাসা থেকে আরেক টিচারের বাসায় যাইতো, সেখানে 1-1.5 ঘন্টা পড়তো, আবার সেখান থেকে টায়ার্ড হয়ে বাসায় এসে পড়তে বসতো। সেই পড়াটা কতটুকু কাজে লাগতো ওরা জানে, আমি জানি না। আমি যেটা করছিলাম, আমার বাসার পাশে আমি একজন টিচার পাইছিলাম, যে টিচার সব সাবজেক্ট পড়াইতো, বাংলাও পড়াইতো, ইংরেজিও পড়াইতো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই পড়াইতো। তো আমি স্যারের বাসায় যাইতাম, প্রত্যেক দিনই যাইতাম, সপ্তাহে 5 দিন যাইতাম। তো আমি যেটা করতাম যে আমি বাংলা পড়তাম না, বাংলা আমি নিজে পড়লেই বুঝতাম, বায়োলজিও খুব একটা পড়তাম না, আমি নিজে পড়লেই বুঝতে পারতাম। আমি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ মেইনলি পড়তাম স্যারের কাছে। ঠিক আছে, স্যার মাঝে মাঝে আবার বাংলা ইংরেজিরও খোঁজ নিত, আমার ইংরেজিও খুব একটা পড়া লাগতো না, ইংরেজিও আমি বই পড়লে বুঝতে পারতাম। সো ওগুলোরও খোঁজ নিত মাঝে মাঝে, আমি বললাম স্যার ওগুলো লাগবে না, আমার নিজেরই হয়ে যাচ্ছে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ স্যার আমাকে 5 দিনের মধ্যেই দেখায় দিত। তা আমি, আমার সবকিছুই কাভার হয়ে যাচ্ছিল। আমার যেটা সুবিধা হচ্ছিল যে আমি জাস্ট স্কুল করতাম, স্কুল থেকে বাসায় এসে একটু ফ্রেশ ঘুম দিতাম, ঘুম থেকে উঠে আমি 5টার দিকে টিচারের কাছে অ্যাটেন্ড করতাম। বাসার পাশে যেহেতু, যাওয়া আসার সময় নষ্ট হইতো না, এটা খুব ইম্পর্টেন্ট একটা দিক। যে হচ্ছে দিন তো 24 ঘন্টায়, আমার ফ্রেন্ডরা যে এক টিচারের কাছ থেকে আরেক টিচারের বাসায় যাচ্ছে, সেখান থেকে আর বাসায় ফিরতেছে, তো এই যে মাঝখানে যে সময়টা নষ্ট হচ্ছে, আমার এইসব কিছু ছিল না। আমি স্কুল থেকে বাসায় এসে ফ্রেশ একটা ঘুম দিতাম, স্যারের বাসায় যেতাম, ঘন্টা 2 পড়তাম, 2-2.5 ঘন্টা স্যারের কাছে থেকে পড়ালেখা করে বুঝে টুঝে এসে বাসায় এসে ফ্রেশ মাইন্ডে পড়তাম। ফ্রেশ মাইন্ড, এটা খুব ইম্পর্টেন্ট। পড়লেই হবে না, তুমি সারাদিন বই নিয়ে বসে আসো, ভাই কিচ্ছু হবে না যদি তোমার কনসেন্ট্রেশন না থাকে। কনসেন্ট্রেশন আসবে কখন? যখন তোমার ব্রেন ফ্রেশ থাকবে, তোমার মাইন্ড ফ্রেশ থাকবে, তখন তুমি পড়াটাতে ফোকাস করতে পারবা, কনসেন্ট্রেশন দিতে পারবা। যদি কনসেন্ট্রেট করতে না পারো, যতক্ষণই পড়ো ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, পড়লেই যে তোমার, অনেক সময় ধরে পড়লেই যে তোমার রেজাল্ট ভালো হবে এমনটা না। যেটা বলতেছিলাম যে আমি স্যারের কাছে পড়তাম, আমি এই স্ট্র্যাটেজি ফলো করতাম আর কি। আমি দেখতেছি আমার সবকিছু হচ্ছে কিনা, বুঝতেছি কিনা, হ্যাঁ ওকে ফাইন, বুঝতেছি, চ্যাপ্টারটা ক্লিয়ার হচ্ছে, ওকে ফাইন, সমস্যা হচ্ছে না। এক টিচারের কাছে সব সাবজেক্ট পড়তাম, খুব একটা প্রেশারও ফিল করতাম না, যেহেতু আমার হাতে অনেক সময় থাকতো। হ্যাঁ, স্কুল থেকে এসে ঘুমাইতে পারতাম, স্যারের কাছে যাইতাম, স্যারের বাসা থেকে এসে রেস্ট টেস্ট নিয়ে আস্তে ধীরে পড়া শুরু করতাম। আমার ফ্রেন্ড সার্কেল তো বিভিন্ন জায়গায় পড়ে টড়ে টায়ার্ড হয়ে গেছে। তো টায়ার্ড হয়ে যে ভাইয়া পড়া তো আসলে ওই রকম পড়া হওয়ার কথা না, আমার সেন্স যেটা বলে। তো পরীক্ষা যখন, স্কুলে যখন রেজাল্ট দিত, দেখা যেত আমি যেখানে হাইস্ট মার্ক পাইতাম প্রায় প্রত্যেকটা সাবজেক্টেই, ওরা ওইরকম পারতো না। হ্যাঁ, ওদের তখন মনে হলো সৌরভ আসলে কোন টিচারের কাছে পড়ে, অ্যানালাইসিস করে দেখলো সৌরভ অমুক টিচারের কাছে পড়ে। ওই টিচার আবার খুব যে সবাই জানে ওয়েল নন টিচার এরকমটা না, নর্মালি আমরা অল স্কোয়ার টিচারদেরকে প্রায়োরিটি দেই কম, যে টিচার একটু স্পেশালিস্ট তাকে একটু বেশি প্রেফার করি। ওকে ফাইন, তারা দেখলো ওই টিচারের কাছে পড়ে সৌরভ অনেক ভালো করে, ঠিক আছে, তারা এখন কয়েকজন ওই টিচারের কাছে পড়তে আসলো। কিন্তু ওই টিচারের কাছে পড়তে আসছে যে, তারা কিন্তু তাদের প্রিভিয়াস টিচারদেরকে বাদ দিয়ে আসে নাই, ওগুলো রেখেই আসছে, আবার এখানেও পড়তেছে। হইলো কি, সময়টা আরো কমে গেল। হ্যাঁ, আগে এমনিতেই টায়ার্ড হয়ে থাকতে, এখন তো আরো টায়ার্ড হয়ে যাচ্ছে। আবার এই টিচারের কাছে যে আসছে, ফুল বিশ্বাস নিয়েও কিন্তু আসে নাই। হ্যাঁ, আসছে ঠিকই, রেজাল্ট কি তারা আমার মতো করতে পারছে? পারে নাই। কারণ হচ্ছে তাদের আস্থার অভাব ছিল। তারা চেষ্টা করলে আমার চেয়েও ভালো রেজাল্ট করতে পারতো যদি তাদের নিজেদের উপরে আস্থা থাকতো, টিচারের উপরে আস্থা থাকতো, বাট এটা হয় নাই আসলে। তো এটাই বলবো ভাইয়া, যেখানেই পড়ো না কেন, যে জায়গায় পড়ো না কেন, বাংলাদেশের যে জেলা থেকেই ক্লাস করো না কেন, তুমি যদি কনফিডেন্ট থাকো, তুমি যদি অ্যানালাইসিস করে দেখো ভাইয়া এইচএসসি সিলেবাস আমার কমপ্লিট হচ্ছে এই চ্যাপ্টার থেকে, স্পেসিফিক কোন একটা চ্যাপ্টার থেকে এইচএসসি প্রবলেম সলভ করতে পারতেছি, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রবলেম সলভ করতে পারতেছি, দেন ওকে। হ্যাঁ, এই হচ্ছে আমার বক্তব্য। বুঝতে পারছো কিনা আমি এতক্ষণ তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, জাস্ট এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাবা। সাজন চলে আসছে, সাজন এতক্ষণ কমেন্ট গুলো পড়তেছিল, অ্যানালাইসিস করতেছিল, তোমাদের কোয়ারিজ গুলা কিরকম? আচ্ছা, আমি অ্যানালাইসিস করে যেটা দেখলাম, মোটামুটি আমরা যে অ্যানালাইসিস করে চলে আসছি, সেম অ্যানালাইসিসই, ওই 3টা প্রবলেমই বেশি ভুগতেছে ওরা, যেটা আমরা এতক্ষণ সলভ করলাম। আমার ডাউট সলভিং ও এগুলো আসছে। বাই দ্য ওয়ে, যারা অ্যাপে ক্লাস করছে তাদের ডাউট সলভিং চলছে। ডাউট সলভিং এর ক্ষেত্রে আমাদের টিচার তোমাদের সকল ডাউটের উত্তর দিয়ে দিচ্ছে। ডিসকর্ডে কিভাবে জয়েন করবে, কিভাবে
ডাউট জিজ্ঞাসা করতে হয়। প্রথম তো ওরিয়েন্টেশন ক্লাসে অনেকে ক্লাস ডিসকাশনের পর ডাউটে দিয়ে দিচ্ছি, এগুলো ফিক্স হয়ে যাবে, এই ক্লাসগুলোর মাধ্যমেই ফিক্স হয়ে যাবে। একদিন ক্লাস করলে ওরা বুঝে হ্যাঁ। যাবে যে ব্যাপারটা কি রকম, সিস্টেমটা কিভাবে চলতেছে, হ্যাঁ। আর ইজি হয়ে যাবে তো। সো অ্যাপে যারা ক্লাস করতেছে তারা কিন্তু ওই ডিরেকশনটা পেয়ে যাচ্ছে এন্ড এভরিথিং। সবাই মোটামুটি বুঝে গেছে। আমরা আমাদের লাস্ট পর্যায়ে চলে আসছি যে আমাদের ক্লাস এন্ড এভরিথিং নিয়ে আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা ছিল তারা কি ভাবে, ঠিক আছে, তারা কি বলেছে আমরা একটু দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি আশরাফুজ্জামান নূর, সে বলছে গভ সায়েন্স কলেজ থেকে প্রথমে ভর্তি হয়েছিলাম এইচএসসি 22 ইবিআই ইংলিশ বাংলা আইসিটি কোর্সে, তারপর আসা গেম চেঞ্জিং কোর্স, এসএমপি, পেইড অফ ওয়ার্দিট একটা কোর্স ছিল, অনেক সুন্দর সুন্দর কথা বলছে। এসএমপি মানে হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর সিসি মানে হচ্ছে ভাইয়া ক্র্যাশ কোর্স, ঠিক আছে। এই কোর্সগুলো আমাদের ফেসবুক বেসড কোর্স ছিল এবং সে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে এবং আমাদের সাথে এখনো কানেক্টেড আছে, আমাদের অনেক প্রিয় একজন স্টুডেন্ট, ঠিক আছে। সে এই কথা বললো। সো চলো দেখি আমরা আরেকজন স্টুডেন্টের কথাবার্তা দেখে আসি। সে হচ্ছে সিনজান বড়ুয়া, হলিক্রস থেকে পাশ করেছে এবার। আমার কাছে একজন মেন্টরের মতো, তার কাছে 10 মিনিট স্কুলকে মনে হয়েছে একজন মেন্টরের মতো, যে কিনা যে কোনো পরিস্থিতিতে পড়ালেখার পাশে থাকে। এটা আমরাও বিশ্বাস করি যে তোমার ক্যাটাগরি যাই হোক না কেন, যে ভাই আমার বুঝতে প্রবলেম হয়, আমি একটু দেরিতে বুঝি, আমি কি করব এন্ড এভরিথিং। সো সবকিছু তার এই কথাবার্তায় চলে এসেছে। পরীক্ষার আগের দিনগুলো যখন 10 মিনিট স্কুল থেকে লাস্ট সাজেশনের গাইডলাইন দেওয়া হতো তখন নিজেকে অনেকটাই কনফিডেন্ট লাগতো। তার মানে আমরা স্টুডেন্টদের যে কনফিডেন্স দিতে পারি সেটা আমার স্টুডেন্টের টেস্টিমোনিয়াল থেকে চলে আসছে। 10 মিনিট স্কুলকে আমি বেছে নিয়েছি আমার সহযোগী হিসেবে, সে পার্টনার হিসেবে 10 মিনিট স্কুলকে বেছে নিয়েছিল। এটাও আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সেও গোল্ডেন এ প্লাস পেয়েছে হলিক্রস থেকে। আর তারপর দেখি আর কি আছে, নাজমুন নাহার সাউথ পয়েন্ট থেকে ফার্স্ট ইয়ারে আমার মেরুদণ্ড অপারেশন হয়। আমাদের কাছে অনেক স্টুডেন্টই আসে কোন মুহূর্তে যখন অফলাইনে যাওয়ার সুযোগটা থাকে না, অফলাইনে পড়ার সুযোগটা থাকে না, হয়তো অসুস্থতার মাধ্যমে, কারণ অনলাইন অনেক এতটা জনপ্রিয় ছিল না এখন যেরকম জনপ্রিয়। তোমরা সবাই অনলাইনের কথা জানো, এখনো আমার মফস্বলে অনেকেই অনলাইনের যে আমাদের কোর্স আছে বা এভরিথিং আছে এগুলো জানে না, তোমাদের মাধ্যমে জানছে, তোমরা শেয়ার করছো, তোমরা জানাচ্ছ, তাই জানছে, ঠিক আছে। সো তারাও আমাদের ক্লাসগুলো করছে গ্যাপ পূরণ করতে সাহায্য করে। তার মতে তার যে অসুস্থতার কারণে যে গ্যাপটা পড়েছিল সেই গ্যাপটা পূরণ করতে আমরা তাকে সাহায্য করতে পেরেছি। সেও জিপিএ 5 পেয়েছে সাউথ পয়েন্ট থেকে। দেন আমরা দেখতে পাচ্ছি মাহজাবিন মাহমুদ মুমু ভিকারুন্নেসা থেকে পাশ করেছে। তার ক্ষেত্রেও সেম কথা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তার জার্নিতে আমরা এজ এ কম্পেনিয়ন হিসেবে ছিলাম, তার জন্য গেম চেঞ্জার হিসেবে ছিলাম। আমরা চেঞ্জ করি নাই, ও যেভাবে বলছে আমরা ওইভাবেই দেখেছি তোমাদের জন্য। আশা করি নেক্সট টাইম তোমাদের কাছ থেকে এই লেখাগুলো পাবো, তোমাদের রেজাল্ট সহ সবাইকে প্রাউডলি জানাবো আমার স্টুডেন্ট তোমাদের ভিতর থেকে কেউ এই টাইপের কথাবার্তা বলছো। এরকম একটা লাইভ যখন আমরা এইচএসসি 27-এর জন্য করব তখন তোমাদের টেস্টিমোনিয়াল গুলো আমরা দেখাবো, ঠিক আছে ভাইয়া। আমাদের ক্লাস শুরু হচ্ছে কবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টের ক্লাস শুরু হচ্ছে 1 অক্টোবর রবিবার, ঠিক আছে। লাস্ট একটা কোশ্চেন এসেছে, আমি একটু দেখতেছিলাম, ভাইয়া কত ঘন্টা পড়া উচিত? পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে। দেখো আমাদের বর্তমান যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে আমরা এখন পড়াশোনা করবো না দিনে 1 ঘন্টাও পড়বো না, ঘুরবো, চিল করব, স্যারের বাসায় যাবো আসবো, কলেজে যাবো আসবো, ঠিক আছে। স্কুলের মতো কলেজে অধিকাংশ কলেজে এতটা প্রেশার থাকে না, একমাত্র পরীক্ষার আগে দিয়ে। সো এখন তোমার পড়ালেখা, মনে করো আমি যদি তোমাকে গ্রাফ আকারে দেখাই 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা এরকম আছে। সো তোমার গ্রাফ এখন এই রেঞ্জে চলতেছে, সময় যাচ্ছে তোমার গ্রাফ এই রেঞ্জে চলতেছে, বাড়তেছে না। যখনই তোমার ফার্স্ট টার্মের নোটিশটা দিয়ে দিবে না, তুমি দেখবা তোমার এত গ্যাপ, তোমার পড়ালেখার গ্রাফ এই জায়গায় চলে গেছে, এত উপরে চলে গেছে। যখন তুমি দিনে 8 ঘন্টা পর্যন্ত পড়া লাগতেছে তোমার যাবতীয় পড়া কভার করার জন্য, কারণ তোমার তো পরীক্ষার ডেট দিয়ে দিছে, তখন অধিকাংশ স্টুডেন্ট অসুস্থ হয়ে যায়। কারণ এতদিন তার পড়ায় এতটা পড়ার অভ্যস্ততা তো নাই, এত ডেভিয়েশন সে নিতে পারে না।
এরকম না করে তুমি যদি প্রথম থেকে 4 ঘন্টা বা 4.5 ঘন্টার একটা হ্যাবিট রাখতে পারো, পরীক্ষার আগেও কিন্তু তোমার এই প্রেশারটা নেওয়া লাগবে না ভাইয়া। সো আমার পড়তে সময় লাগে, আমি খুব দ্রুত ধরতে পারি, আবার আরেকটা গ্রুপ আছে আমার একটু টাইম লাগে বুঝতে। টাইম তোমার উপর, দিনের কাজ দিনে শেষ করবে আর নির্দিষ্ট একটা পড়ার টাইম সিলেক্ট করে রাখবে, দ্যাটস ইট। যাতে করে পরীক্ষার আগে দিয়ে তোমার এত বড় ল্যাব না নেওয়া লাগে এবং যাতে তোমার অসুস্থতা না আসে। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? আশা করি উত্তরটা দিতে পেরেছি যে প্রশ্নটা করছিলাম। ওকে, সো আবারও আমাদের ফুল টিম থাকবে। এখন একটা স্পেশাল ছাড়ে তোমাদের ভর্তি চলছে, সবাই ভর্তি হয়ে যাও। আর নাজিবা নওশিন, তুমি অনেকক্ষণ ধরে আমাকে একটা প্রশ্ন দিচ্ছিলা, আমি গ্রুপকে অলরেডি বলে দিছি, ঠিক আছে? গ্রুপে জয়েন করা বা এভরিথিং বিষয়ে আমি টিমকে অ্যালাইন করে দিয়েছি, খুব শীঘ্রই তোমাকে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। সৌরভ চলে আসো, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। নেক্সট একদম ক্লাসে দেখা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে। ম্যাথমেটিক্স নিয়ে আর কোনো ভয় থাকবে না, সকল ভয় আমরা একসাথেই সলভ করব, একসাথে ফেস করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ক্লাসে। টাটা।